আজ আকাশটা কেন জানি না গম্ভীর ভাব নিয়ে থ মেরে আছে। আকাশের বুকে কালো কালো মেঘের আভা ছেয়ে গেছে। বিকেল প্রায় হয়ে এসেছে। এই বুঝি কোনো বাঁধা ছাড়াই হুড়মুড় করে বৃষ্টি এলো বুঝি। বিকেলের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। এরকম বিকেল পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সবসময় এরকম বিকেল থাকে না সবার মাঝে। আকাশের মেঘগুলো ছোটাছুটি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়। এখন একটু মানুষের সমাগম বেশি, যে যার নিজ গন্তব্যে ছুটে চলেছে। হাজারো যানবাহন ছুটেছে রাস্তার মাঝে। এই ঢাকা শহরে উঁচু উঁচু এত বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, কোম্পানি, হাই কোয়ালিটি সোসাইটির মানুষ বসবাস করে এই ঢাকা শহরটাতে। এখানে কেউ কারো নয়। দেখতে দেখতে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টি হওয়াতে মানুষ বেশ বিরক্তিকর অবস্থায় পড়েছে। মানুষ ছোটাছুটি করে আশ্রয় নিচ্ছে বিভিন্ন দোকানে বা রাস্তার পাশে দালান কোঠায়। বৃষ্টির তাপমাত্রাটা যেন আরো দ্রুত বৃদ্ধি পেয়েছে। এক নাগাড়ে বৃষ্টি পড়তে থাকে, সাথে বিকট আওয়াজে বজ্রপাত হতে থাকে। ঠিক বৃষ্টি পড়াকালীন সময় পরপর কয়েকটা বেশ বড় গাড়ি প্রবেশ করে বাজারের মধ্যে। তারপর বাজারের মধ্যে এসে হুড়মুড় করে ভাঙতে থাকে বাজারের বিভিন্ন দোকানপাট। তারা সংখ্যায় বেশ অনেকজন আছে, তাই কেউ কেউ সামনে এগিয়ে যেতে পারছে না প্রাণ বাঁচানোর ভয়। মানুষ গুন্ডাগুলোর ভয়ে অলিতে গলিতে বা দোকানের ভেতর বা গুন্ডাগুলো চোখের আড়ালে লুকিয়ে আছে। এখন যেন পুরো বাজারটা মরুভূমি হয়ে গেছে। শুনশান নিস্তব্ধতা বিরাজ করছে। গুন্ডাগুলো ভাঙচুর করছে আর গালি দিচ্ছে। তাদের মধ্য থেকে একটা গুন্ডা বলে ওঠে, এই সবাই কান খুলে শুনে রাখ, আগামী 72 ঘন্টার মধ্যে যেন পুরো বাজারটা ফাঁকা চাই। এখানে একটা আমাদের বস রিসোর্ট তৈরি করবে, সো যেন বাজারটাকে ফাঁকা পাই। আর না হলে তো এখন শুধু তোমাদের 5টা দোকান ভাঙচুর করেছি, পরবর্তীতে তোদের বাড়িতে ঢুকে হট্টগোল করে আসবো। এ বলে সেই গুন্ডাগুলো সেখান থেকে শাঁসিয়ে চলে যায় কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে কোনো এক আগন্তুক, যাকে বলা হয় নষ্ট গলির নষ্ট ছেলেটা, দেখছিল তাদের এই কৃতকর্ম। আর কি যেন ফোনে টাইপ করে পাঠিয়ে দিল অন্যের ফোনে, যাকে বলে এসএমএস এ কি লিখেছে সেটা দেখা যাচ্ছে না। তারপর সেখানে যা ও সিগারেট খেয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যে। একটা বাইক নিয়ে চলে আসে একটা পরিত্যক্ত ব্রিজের উপর। সেখানে এসে বাইক স্ট্যান্ড করে পকেট থেকে একটা সিগারেট বের করে। সিগারেটটা জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়া টানতে থাকে আর মিলিয়ে দিতে থাকে এই বিষাক্ত বাতাসের সাথে। কিছুক্ষণ পর এসএমএস এর রিপ্লাই আসে। এসএমএস এ লেখা আছে, ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে আজকে রাতে, আপনি শুধু দেখে যান, হতা হ্যায় কিয়া। আগন্তুকটা পকেট থেকে ফোন বের করে, উপরে লেখাগুলো দেখতে পায়, সাথে সাথে মেসেজের রিপ্লাই দেয়, ওকে ঠিক আছে, সব কটাকে যেন জীবিত অবস্থায় দেখতে পাই আমার গোডাউনে। আগন্তুকটা তারপর এই মেসেজটা টাইপ করে সেন্ড করে দেয় সে অজানা ব্যক্তিটার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওই অজানা ব্যক্তিটা সে আগন্তুকটার মেসেজের রিপ্লাই দিয়ে বলে ওঠে, ওকে বস, ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা। সময় হলে আমরা আমাদের কাজ হাসিল করব এবং আপনাকে জানিয়ে দিব। তো রাখি বস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর ওই আগন্তুকটা তার ফোনটা রেখে দেয়, আবারও তার নিজের পকেটে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেয় ওই ওভারব্রিজের উপরে। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। সন্ধে পেরিয়ে রাত 8টা বেজে যায়। বাইক নিয়ে প্রবেশ করে একটা বাড়ির ভেতরে। গুটি গুটি পায়ে ঘরের দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে দরজার উপাস থেকে কেউ একজন খুলে দেয়। ছেলেটা আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি তারা নিজের রুমে চলে যায়। সেই দরজা ভেদ করে খাটের উপর তার শরীর থপ করে এলিয়ে দেয়। শরীর ক্লান্ত থাকায় মুহূর্তের মধ্যে চোখে ঘুম চলে আসে। চুপি চুপি মর্জিনা বেগম একবার নিজের ছেলের রুমটা দেখে চলে যায় আবার ওই ডাইনিং রুমে। দেখতে দেখতে রাত হয়ে যায়। ভয় কেউ তামিমকে ডাকতে যায়নি তার রুমে। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছে। চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। আমাদের আজকের গল্পের নায়ক মিস্টার তামিম যেমনি ইনোসেন্ট তেমনি ভয়ানক ও রাগী একটা মানুষ। যেমন কথা এদিক ওদিক খোলে, কথার চেয়ে হাতটাই বেশি চলে। পরিবার বলতে তেমন কেউ নেই। আছে মা বাবা, একটা বড় ভাই এবং একটা বোন। তার মানে তারা 3 ভাই বোন। পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমাদের গল্পের নায়ক তামিম। তামিমের মা গৃহিণী, বাবা কোটি কোটি বিজনেসম্যান। ARSP কোম্পানির বর্তমান এমডি মিস্টার তামিম, যার আন্ডারে বর্তমানে পুরো কোম্পানিটা চলে। এই ARSP কোম্পানিটা পৃথিবীর 5ম পদে স্থান রয়েছে।
সারা বিশ্বে এর মার্কেটিং অ্যাভেলেবল ছড়িয়ে গেছে। তামিমের আরেকটা পরিচয় আছে, তবে হ্যাঁ, পরিচয়টা এখন বললাম না, কারণ এটা সিক্রেট। অতঃপর দেখতে দেখতে তামিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, তামিমের বড় ভাই কিন্তু বিয়ে করেছে, এই কয়েক মাস হবে হয়তো। দেখতে দেখতে গাড়ি পেয়ে হাইওয়ে রাস্তা ছেড়ে চলে আসে এক মন মাতানো কর রঙিন দুনিয়া। গাড়িটা সে ব্রেক মারে শুনশান নিস্তব্ধ রূপে পরিপূর্ণ একটা রাজপ্রাসাদের সামনে। পুরো রাস্তা জুড়ে প্রায় কয়েক শতাংশ জমি হবে, বিশাল একটা রাজপ্রাসাদ। তারপর তামিম গাড়ির জানলা খুলে গাড়ি থেকে নামে, সোজা চলে আসে রাজপ্রাসাদের ঘরের দরজার সামনে। তারপর পকেট থেকে একটা কার্ড বের করে, দরজার এক সাইডে প্রবেশ করাতে দরজাটা নিজে থেকেই খুলে যায়। তামিমও ভিতরে প্রবেশ করে, আবারও নিজেও বাইরে থেকে দরজাটা বন্ধ করে যায়। ঘরের ভেতর কয়েক পা বাড়াতেই পকেট থেকে আবারও একটা কার্ড বের করে এবং সেই কার্ডটাও একটা দরজায় ইউজ করে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের এক সাইডের ফ্লোর 2 ফাঁক হয়ে যায়। ফ্লোরের ভেতর থেকে বের হয়ে আসে একটা লিফট এবং তামিম লিফটের কাছে গিয়ে লিফটের সাইডে থাকা টাইপ মেশিনে হাত দিয়ে টাইপ করে 5 ফ্লোর লিফট অ্যান্ড ডাউন। সাথে সাথে লিফটটা মাটির নিচে 5 তলা ভবনে গিয়ে পৌঁছায়। তামিম পকেট থেকে একটা হলদে রঙের কার্ড বের করে লিফটের ছোঁয়ায় সাথে সাথে লিফটের দরজা খুলে যায়। নেট থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় একটা রুমে। রুমটা কালো অন্ধকারে ছেয়ে আছে, মাকড়সার জাল দিয়ে ভরে গেছে, ধুলোবালি উড়াচ্ছে। রুমের দরজার সামনে এসে দাঁড়ায় সেই ছেলেটা। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, তামিম হলো সেই ছেলে, অজানা আগন্তুক। দরজার বাইরে কারো উপস্থিতির টের পেয়ে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়, আর তামিমকে দেখে সে অজানা আগন্তুকটা বলে ওঠে, ভাই আসসালামু আলাইকুম, আপনি চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। চলে এলাম তার ডিগ্রি দিতে। সব কিছু রেডি আছে তো? ভাই, সব কিছু একদম পারফেক্ট করে রেডি করে রেখেছে আপনার জন্য। ওকে ঠিক আছে, চলো তাহলে ভিতরে। এ বলে তারা দুজনেই চলে গেছে রুমের ভেতরে। রুমের ভেতর গিয়ে দেখতে পায় চেয়ারের সাথে কোনো এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। চোখে রুমাল বাঁধা, পায়ে রশ্মির, হাতে রশ্মি, মুখে টেপ মারা, শুধু নিঃশ্বাসটুকুই নিতে পারছে, তাছাড়া আর কোনো কিছুই সে করতে পারছে না। তারপর তামিম সেই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। অন্যদিক থেকে ডিলার নামে সেই ছেলেটা একটা চেয়ার এনে দেয় তামিমকে। তারপর তামিম নামের সে ভয়ানক ছেলেটি বলে ওঠে, এই শুন, ওর চোখ, হাত পা এবং কি মুখের মাস্কটা খুলে দে। তোরা তো জানিস আমি বন্ধ পাখিদের একদম সহ্য করতে পারি না, আর আমি শুধুমাত্র খেলায় বাপ জমান স্বাধীন পাখিদের সাথে। ওকে ভাই, ঠিক আছে। তার আগে ওর চোখের সামনে থেকে AK-47 বন্দুকটা সরিয়ে নিই। এই বলে ডিলার নামে সেই ছেলেটা AK-47 বন্দুকটা সরিয়ে নেয়। অতঃপর কিছু সময়ের মধ্যে সেই গুন্ডাটার হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। তারপর তামিম তার প্যান্টের বেল্ট খুলে একের পর এক আঘাত করতে থাকে সেই গুন্ডা তার উপরে। গুন্ডাটা ব্যথায় শুধু উফ আর আহ করছে, এমনভাবে তার শরীরে আঘাত করছে যা এখন তার সাথে জানোয়ারদের কেউ হার মানাবে। এতটাই হিংস্র হয়ে উঠেছে তামিম, পুরো পাগল হয়ে গেছে। তারপরও আঘাত করতে থাকে একের পর এক, শরীর ফেটে চামড়া বেয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে। তামিম আর কোনো কিছু না ভেবে মারা বন্ধ করে দেয়। তারপর ধপ করে তার সামনে থাকা চেয়ারের উপর বসে পড়ে। এটা দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ডিলার বলে ওঠে, বস, আপনি থেমে গেলেন কেন? আপনার কোনো কিছু হয়েছে কি? তামিম এবার একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে সে গুন্ডাটার দিকে তাকায়। তামিম এবার ঠোঁটের নিচে এক চিলটা হাসি ফুটিয়ে ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, রুমের শেষ কর্নারে ফুটন্ত পানি, অ্যাসিডের ড্রাম আছে, সেগুলো নিয়ে আয় এখানে। ছেলেটা এবার ভয়ে ভয়ে তার পুরো শরীর কাঁপাতে শুরু করে। ভয় যেন তার পুরো শরীর একেবারে ঘেমিয়ে একাকার। আগে তো শুধু শরীর ফেটে রক্ত গড়িয়ে পড়ছিল চামড়া ভেদ করে, এখন তার সাথে যোগদান করেছে ভয় আর তো তার ঘাম। ভয়ে ছেলেটা কোনো কিছু বলতে পারছে না, কেননা তাকে এতটাই মারা হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ভয়ে জড়সড় হয়ে আছে। ছেলেটার এরকম অবস্থা দেখে এবার তামিমের পাশে দাঁড়িয়ে থাকা সেই সিক্রেট এজেন্ট মাফিয়া ডিলার বলে ওঠে, ওকে ভাই, আমি এখনই নিয়ে আসছি, 2 মিনিট অপেক্ষা করেন। সাথে কি মরিচের গুঁড়ো, লবণ নিয়ে আসবো? ডিলারের মুখে এরকম কথা শুনে ছেলেটার জিবার কিনতে ফেলবে। বাধা অবস্থায় থাকা গুন্ডা ছেলেটা বলতে গিয়েও কোনো কিছু বলতে পারছে না। ডিলারের মুখে এরকম কথা শুনে এবার তামিম একটা হাসি দিয়ে বলে ওঠে, আরে পাগলা না, এমনিতেই যা টর্চার করেছি না, তাতে তো তার শরীরের অবস্থা একেবারে যা তা।
তার উপর তুই আবার তাকে মরিচ ও লবণ দিতে বলছিস। ওতে কিছু লাগবে না, তো শুধু অ্যাসিড আর ফুটন্ত পানি নিয়ে আয়। তামিমের মুখে এরকম কথা শুনে ডিলার একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। ফুটন্ত সিটের ড্রাম ও পানি আনতে। তারপর তামিমের থেকে একটা দামি ব্র্যান্ডের ব্ল্যাক সিগারেট বের করে, সেটা জ্বালিয়ে মুখে দেয়। টানতে থাকে একের পর এক। অন্যদিকে সেই গুন্ডাটাকে এত মারার কারণে মুখ দিয়ে তার লালার সাথে রক্ত ঝরতে থাকে। এভাবে বেশ কয়েকটা সিগারেট শেষ করে ফেলে তামিম। তামিম নিজের কষ্টগুলো দমানোর জন্য। তার কিছুক্ষণ পরেই চলে আসে ডিলার তার কিছু লোকজন নিয়ে। সেই পানি ও এসিডের ড্রামগুলো এনে রাখে সেই গুন্ডাটার সামনে। কিন্তু গুন্ডাটার এতই অবস্থা খারাপ যে চোখ মেলে সে তাকাতেও পারছে না যে তার সামনে কি রাখা হয়েছে। শুধু তাদের কথাগুলোই তার কানের সামনে ভেসে আসে, তাও আবার সে স্পষ্ট বোঝা যাচ্ছে না। অতঃপর এসিডের ড্রামগুলো রাখার পরে সে ডিলার নামের ছেলেটা তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, কেননা তামিম তখন চোখ বন্ধ করে তার অতীত নিয়ে ভাবছিল। হ্যাঁ, সাথেই থাকুন অবশ্যই আমাদের আজকের গল্পে নায়কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আপনাদের তার কাহিনী শোনাবো। কি এমন ঘটেছিল যে সে একজন কোটিপতি বিজনেসম্যানের ছেলে হয়েও একজন গ্যাংস্টার, এবং বিলিয়ন মিলিয়ন টাকা থাকতেও সে একজন এত বড় ওয়ার্ল্ডের গ্যাংস্টার, দ্য মাফিয়া, যাকে বলে নষ্ট ছেলের ছেলেটা যখন কিং অফ দ্য মাফিয়া কিং। তামিমকে এভাবে চিন্তিত দেখে ডিলার বেশ ঘাবড়ে যায়। তাই মৃদু কণ্ঠে ডিলার তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, বস, আপনার কি হয়েছে? এই যে আপনার সামনে সব হাজির করা হয়েছে। আর ইউ ওকে বস? তামিম মাথা নিচু করে বেশ চিন্তিত ভাব মুখে স্পষ্ট ফুটিয়ে তুলেছে। কপালে চিন্তার কারণে বেশ কপালটাতে কুচু কুচু ভাঁজ ধরেছে। ডিলারের এরকম কথা শুনে তামিম এবার ঘাবড়ে যায়। মাথা উঁচু করে তাকিয়ে দেখে তার সামনে সবকিছুই এনে হাজির করেছে। তাই এবার সব চিন্তা ও অতীত ছেড়ে ফেলে তামিম এবার একটা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ শিওর, আই এম ফাইন। ওর হাতটা ভালো করে ছেপে ধরো যেন চটপট করতে না পারে। তামিমের মুখে কথা শুনে ডিলার শুধু দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন বেশ ছেলে পেলে ঘাবড়ে যায়। কেননা তামিম যতবারই এই একটাই কথা বলেছে ততবারই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। তাহলে কি এবারও কোনো কিছু করতে চলেছে সে? তাই কেউ ভয়ে পা এগিয়ে নিয়ে যাচ্ছে না ওই গুন্ডাটাকে ধরার জন্য। কারো সাহস হচ্ছে না তামিমের সামনে গিয়ে সে গুন্ডাটার হাত পা চেপে ধরা। এটা দেখে তামিম আবারও একটা রহস্যময় মুচকি এক চিলতে ঠোঁটের নিচে হাসি দিয়ে বলে ওঠে, খিরে, তোদের না আমার কাছে আসতে বললাম? ওকে থাক, তোদের আশা লাগবে না, আমি বাকিটা দেখে নিচ্ছি। এই বলে তামিম তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হঠাৎ করে সেই গুন্ডাটার একটা হাত ডুবিয়ে দেয়। সাথে সাথে গুন্ডাটার হাতটা এসিডে পুরো ঝলসে যায়, মাংসগুলো গলে পড়েছে। শুধু এখন হাতটার মধ্যে হাড়গুলোই আছে, তাছাড়া হাতটার কোনো সব মাংস গলে পড়ে আছে এসিডের মধ্যে। এরকম অবস্থা দেখে সবাই সেখানে থাকায় আতঙ্কে পড়ে যায়। ছেলেটা এত মার অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যায়, তার সাথে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই বুঝে আসছে না তার। অঝরে শুধু চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। ছেলেটার এরকম অবস্থা দেখে সেখানে উপস্থিত থাকা তামিমের লোকেরা পর্যন্ত কাঁদো কাঁদো মুখের ভাব করে ফেলেছে। তবুও যেন তামিমের একটু দয়া হচ্ছে না। তামিম এবার ছেলেটার এরকম করুণ অবস্থা দেখে তার দলের ডান হাত ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে, ডিলার, ছেলেটাকে পাঠিয়ে দিবি তার নিজের গন্তব্যে। আর হ্যাঁ, অবশ্যই মনে করে দিবি নেক্সট টাইম যেন এরকম ভুল না করে। এবার তো শুধু তার হাতটা খেয়েছে, পরের বার পুরো বডিটাকে শিয়াল কুকুরের দ্বারা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবো। আর হ্যাঁ, তার বসকেও সাবধান করে দিবি। তামিমের এরকম ভয়ার্ত কণ্ঠে কথা বলা দেখে ডিলার ও বাকি সাঙ্গপাঙ্গরা ঘাবড়ে যায়। ডিলার এবার ভয় ভয় বলে ওঠে, ওকে বস, ঠিক আছে, আমরা আমাদের কাজটা করে নিব। এখন তাহলে আমরা ছেলেটাকে নিয়ে আসি বস। ওকে ঠিক আছে। এই বলে ডিলারও তামিমের কিছু ছেলে পেলে সেই গুন্ডার দিকে নিয়ে চলে যায় অন্য কোনো এক গন্তব্যে। এদিকে তামিমও একটা দামি ব্র্যান্ডের ট্যাক্স সিগারেট মুখে নিয়ে নিকোটিনের ধোঁয়াগুলো আকাশে বাতাসের সাথে মিশিয়ে দিতে থাকে। তারপর সেই অন্ধকার আর রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর ব্ল্যাক কালারের কালো রঙের মার্সিডিস কারে বসে। ব্ল্যাক কারে তার নিজ বাড়ির উদ্দেশ্যে। সে কালো অন্ধকার রাত 12টা বেজে গেছে। ওভারব্রিজ পেরিয়ে হাইওয়ে রাস্তা ধরে গাড়ি নিয়ে চলে আসে তারা নিজ বাড়িতে। গাড়িতে বসে থাকতে আবারও কয়েক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে নিমিষে। বর্তমানে যেন তার সিগারেটটা জীবনটা বাঁচিয়ে রেখেছে। এই সিগারেটটা না থাকলে
মনে হয় সে এতদিনে শেষ হয়ে যেত। বর্তমানে তার আপন বলতে এই সিগারেটই আছে, তাই সে যখন যেখানে যায় নিজ সঙ্গী হিসেবে এটাকে ব্যবহার করে। বাড়িতে এসে গাড়ি পার্কিং করে এক সাইডে, তারপর গুটি গুটি পায়ে বাড়ির দরজার সামনে এসে কলিং বেল বাজাতে মিসেস মর্জিনা বেগম দরজা খুলে দেয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মিসেস মর্জিনা বেগম এবং মিসেস লিমা চৌধুরী এখনও জেগে আছে তামিমের অপেক্ষায়। ও হ্যাঁ, আপনাদের আগেই বলেছিলাম মিসেস মর্জিনা বেগম হচ্ছে তামিমের আম্মু, আর মিসেস লিমা চৌধুরী হচ্ছে তার বড় ভাইয়ের বউ। কেননা মর্জিনা বেগম জানে তার ছেলে কী রকম, একটুতেই খেপে যায়। যখন মনটা ভালো থাকে তখন যেন তার মতো সরল সাদা ইনোসেন্ট ছেলে খুঁজে পাওয়া যাবে না এই শহরে। দরজা খুলে দেওয়ার পর তামিম যখন গুটি গুটি পায়ে মাথা নিচু করে ড্রয়িং রুমে পেরিয়ে সিঁড়ি ভেদ করে তার নিজের রুম যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমে তার দাঁড়িয়ে থাকা মিসেস মর্জিনা বেগম ঝাড়ি দিয়ে বলে ওঠে, তামিম দাঁড়া, যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে যা, আর এক পাও বাড়াবি না। তামিম তার মায়ের মুখে এরকম ঝাড়ি দেওয়া কথা শুনে সিঁড়ি ওখানেই থমকে দাঁড়ায়। সামনে যাওয়ার আর সাহস পাচ্ছে না, কেননা তার মাকে দেখে বোঝা যাচ্ছে আজকে বেশ রেগে আছে। এবার মর্জিনা বেগম গুটি গুটি পায়ে এগিয়ে যায় সোফার কাছে, ধপ করে সোফার মধ্যে বসে পড়ে, ফ্লোরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর হালকা মাথাটা উঁচু করে সিঁড়ির দিকে তাকিয়ে তামিমের উদ্দেশ্যে বলে ওঠে, এখন সিঁড়ির মধ্যেই দাঁড়িয়ে থাকবে নাকি এখানেও আসবে? তোর জ্বালায় আমি আর পারছি না। তুই নিজেও শান্তিতে থাকবি না, আর আমাদেরকেও শান্তিতে থাকতে দিবি না। তামিম তার মায়ের মুখে এরকম ঝাড়ি দেওয়া কথা শুনে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ায় তার মায়ের সামনে। সেখানে উপস্থিত আছে তার বড় ভাবি মিসেস লিমা চৌধুরী। এবার তামিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এভাবে কিছু মুহূর্ত সবার মাঝে নীরবতা দিয়ে কেটে যায়, কেউ কোনো কিছু বলছে না। এবার সব নীরবতা ভেঙে মিসেস মর্জিনা বেগম করুণ সুরে বলে ওঠে, বাবা, এখানে আমার পাশে এসে বস। তোর কষ্ট যে আর আমার সহ্য হয় না। এই কথা বলে মিসেস মর্জিনা বেগম কেঁদে ফেলে। তার মেয়ের এরকম কান্না দেখে এবার তামিম বলে ওঠে, মা দেখো, আমার এক কথা বারবার ভালো লাগে না। তোমরা যেটা বলছো সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তামিমের মুখে এরকম কথা শুনে মিসেস মর্জিনা বেগম বলে ওঠে, কেন তুই পারবি না? সবাই যদি পারে তাহলে তুই কেন পারবি না? তোকেও পারতে হবে ঠিক সবার মতো। তামিম তার মায়ের মুখে এরকম কথা শুনে সেখানেই চোখ মেরে থাকে। তামিমের এরকম চোখ মারা থাকা দেখে মিসেস লিমা চৌধুরী তার বড় ভাবিকে বলে ওঠে, কেন ভাই, কেন পারবে না? মা তো একদম ঠিক বলেছেন। কত মানুষের কত রকম সমস্যা থাকে, তবুও তারা সেই সমস্যাকে সমাধানে অপেক্ষা করে। তারা নিজেদের জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছে, নতুন রঙে রাঙিয়েছে তাদের নিজেদের জীবনটাকে। সে পুরনো একটা অতীত নিয়ে থাকলে কি জীবন চলে? তামিম তবুও কোনো কিছু বলছে না। তার ভাবি ও মায়ের কথাগুলো যেন তার কানে প্রবেশ করছে না। আমাদের গ্রামের ভাষায় যা বলে, এক কান দিয়ে ঢুকে তো অন্য কান দিয়ে বেরিয়ে যায়, ঠিক তেমনি হয়েছে তামিমের কাণ্ড। তামিমকে এখন এভাবে চুপ থাকতে দেখে মিসেস মর্জিনা বেগম রাগান্বিত চোখে তাকিয়ে বলে ওঠেন, তোর জন্য তোর বাবার কাছে আর কত কথা শুনবো? শহরের টপ মাস্তান হয়েছিস তুই। যা হয়েছে সেটা ভুলে যা। তুই তো তিথিকে কথা দিয়েছিলি যে তুই আর কোনোদিন মারপিট করবি না। তাহলে কেন তুই মারপিট করিস? তুই কি তিথিকে ভালোবাসতি না? তার দেওয়া কথা কি তুই রক্ষা করবি না? তামিম এবার মিসেস মর্জিনা বেগমের কথা শুনে উচ্চস্বরে হাসতে হাসতে সোফায় একটা লাথি মেরে বলে ওঠে, মা হাসালে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সেই মানুষটি তো আর নেই। আমি তাকে কথা দিয়েছিলাম আর মারপিট করব না, কিন্তু তাকে আমি একটা কথা দেইনি যে তার সাথে যেটা অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নিব না। ছেলের এরকম পাগলামো দেখে মিসেস মর্জিনা বেগম আবারও করুণ সুরে বলে ওঠে, হ্যাঁ, তুই তো সেজন্য শহরের টপ মাস্তান হয়েছিস সন্ত্রাসী। অনেক হয়েছে। এখন আমি যেটা বলবো তুই সেটাই করবি। আমার পছন্দ মতো মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। এবার তামিম আর কোনো কথা বলে না। সেখানে মাথা নিচু করে ড্রয়িং রুম পদত্যাগ করে সিঁড়ি পেরিয়ে দোতলা তার নিজ রুমে চলে যায়। ছেলের এরকম কর্মকাণ্ডে মিসেস মর্জিনা বেগম ও মিসেস লিমা চৌধুরী বেশ অবাক হয়েছে, আর কোনো কিছু বলে না। এদিকে তামিম নিজের রুমে চলে আসে। অন্যদিকে মিসেস লিমা চৌধুরী তার শাশুড়ি মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করিয়ে তার নিজের রুমে পাঠিয়ে দেয় এবং মিসেস লিমা চৌধুরী তার নিজের রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে দিন হয়। পরের দিন সকালে সব পরিবার মিলে ব্রেকফাস্ট করছে ডাইনিং টেবিলে। সেখানে উপস্থিত আছে তামিমের বড় ভাই, বাবা মা এবং তার বড় ভাবি ও তার বোন।
কেউ কোনো কথা বলছে না, যে যার মতো চুপচাপ খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে যে যার মতো করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তামিম বেরিয়ে পড়ে তার নিজ গাড়ি নিয়ে কোনো এক অজানা গন্তব্যে। হাইওয়ে পেরিয়ে কোলাহল প্রকৃত মানুষের সমাগম এলাকাটাকে পেরিয়ে চলে আসে জঙ্গলের পথ ধরে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। সে শুধু একটাই কথা জানে, তার হাতে থাকা ছবির মানুষটাকে খুঁজে বের করতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। গাড়ি চলছে তার আপন মনে, সময়টাও যাচ্ছে তারা নিজ সময়। এভাবে কিছুটা পথ পেরিয়ে জঙ্গলের মাঝ পথ ধরে চলে আসে রাস্তার মধ্যখানে। ঠিক তখনই তার পকেটে থাকা স্মার্টফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় তার ডান হাত ডিলার ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশের থেকে ডিলার বলে ওঠে, হ্যালো বস, আপনি বর্তমানে কোথায়? আপনি যে ছবির মানুষটাকে দেখিয়েছিলেন সে বর্তমানে সিলেট শহরে আছে। সেখানে আমাদের লোকেরা তাকে দেখেছে। এখন করণীয় কি? তাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো, নাকি আপনি নিজেই যাবেন স্বয়ং তার সামনে আজরাইল রূপে? ডিলারের এরকম কথা শুনে ফুল স্পিডে গাড়ি থামা। গাড়িটার ব্রেক কষে। হঠাৎ করে এত স্পিডে গাড়িটাকে ব্রেক করার কারণে প্রায় সেই স্থান থেকে 10 থেকে 15 গজ স্লিপ কেটে যায়, আর সেখানে গিয়ে গাড়িটা থামে। ছবির ওপাশে থাকা ব্যক্তিটা সিলেট শহরে আছে কথাটা শুনে খুশিতে যেন আত্মহারা হয়ে যায় তামিম। তামিম যেন আকাশ থেকে মাটিতে চাঁদ পেয়েছে এরকম আজকে তার খুশি খুশি লাগছে। তামিম এতটাই খুশি হয়েছে যে তাড়াহুড়ো করে বলে ওঠে, ডিলার তুই সত্যি বলছিস? এখনো সে শালা নিমুখ হারামের বাচ্চাগুলো বেঁচে আছে? তামিমের এরকম পাগলামো কথা শুনে ফোনের ওপাশে থাকা তার ডান হাত ডিলার বলে ওঠে, জি বস, আমি সত্যি বলছি। আমাকে ফোন করে এখনই বলল আমাদের সিলেটে থাকা একটি ছেলে, এই যে ছবিতে থাকা সেই লোকটি সিলেট শহরে রাজত্ব করছে, সব রকমের অবৈধ ব্যবসা করছে বিভিন্ন কালোবাজারের ব্যবসা, সাথে নারী পাচার, শিশু পাচার, নারী ধর্ষণ আর বেশি রকমের ক্রাইম করছে। কিন্তু পুলিশ বা আইন প্রশাসন, রাজনীতিবিদরা কিছুই করতে পারছে না, কেননা আপনার হাতে থাকা ছবিটির সেই লোকটি অনেক ধুরন্ধর ও চালাক প্রকৃতির একটি ব্যক্তি। সে আগে থেকেই সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে কিনে তার পকেটে। তামিম তার ডান হাত ডিলারের মুখে তামিমের হাতে থাকা ছবিটার লোকেরা এতগুলো ক্রাইমের কথা শুনে গাড়িতে বসে থাকা তামিম বলে ওঠে, ওকে ঠিক আছে, তুমি সব কিছু ব্যবস্থা করো। আমি আজকে সিলেট শহরে যাব এবং আমাদের যতগুলো ছেলে পেলে আছে সবাইকে প্রস্তুত হতে বলো, আর আমার জন্য এই মুহূর্তে একটা হেলিকপ্টার পাঠাবে। ওকে ঠিক আছে বস, আমি সব কিছু ব্যবস্থা করছি। আর আপনার জন্য একটা জ্যাক হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। আপনি সেখান থেকে সরাসরি সিলেটে যেতে পারবেন, এবং আমিও আমাদের দলবল নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে। এই বলে তামিম সেখানে থেকে দ্রুত গাড়ি ব্রেক করে ফুল স্পিডে হাইওয়ে পেরিয়ে সে জঙ্গল পেরিয়ে চলে আসে তাদের নিজ গন্তব্যের রহস্যময় সেই মায়াবী জগতে। তামিম আসতেই দেখে সেখান থেকে আগে থেকে একটা হেলিকপ্টার এসে হাজির হয়েছে। তাই সে আর কোনো কিছু দেরি না করে সরাসরি সেই হেলিকপ্টারে উঠে পড়ে এবং পাইলটকে বলে যেন হেলিকপ্টার দ্রুত সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তামিমও হেলিকপ্টারে চেপে বসার কয়েক মিনিটের মধ্যে পাইলট হেলিকপ্টার উড়াল দেয়। হেলিকপ্টার যাচ্ছে তার নিজ গতিতে। অন্যদিকে ডিলার ও তার দলবল নিয়ে বেরিয়ে পড়েছে সিলেটের উদ্দেশ্যে। প্রায় বেশ কয়েকটা হেলিকপ্টার উঠছে আজ আকাশে। জানি না কি হতে চলেছে ওই সিলেট শহরে। হেলিকপ্টারে বসে থেকে পকেট থেকে একটা ছবি বের করে ছবিটাকে দেখে তার চোখ থেকে আপনা আপনি চোখের জল বেরিয়ে পড়ে, আর এই ডুব দেয় সেই মন মাতানো কালো এক অতীতের দুনিয়ায়। আচ্ছা চলুন তাহলে আপনাদেরকেও শুনিয়ে আসি কি এমন ঘটেছিল তার অতীতে। তামিমের ও তামিমের পরিবারের তো পরিচয় আগেই দিয়েছে শর্টকাটে, তার অতীতকে ঘুরিয়ে নিয়ে আসি। তামিমের আজকে প্রথম ভার্সিটির লাইফ, তাই বেশ দামি দামি পোশাক আশাক ব্র্যান্ডের সব জিনিসপত্র ও সামগ্রী নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ভার্সিটিতে ঢুকতে না ঢুকতে ধাক্কা খায় একটা মেয়ের সাথে। মেয়েটা উপরে, তামিম নিচে। দুজনের চোখাচোখি হয়, একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মেয়েটা তামিমকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অতঃপর দুজনে মাটি থেকে উঠে দাঁড়ায়। তামিম মাঠে থেকে উঠার সাথে সাথে শার্টের কলার ধরে বলে ওঠে, এই তুই কি অন্ধ নাকি রে? চোখে দেখোস না জলজন্ত একটা মানুষের উপরে এসে পড়ে গেলি? এই তো বুঝি আমার কোমরটা ভাঙলি। তামিম মেয়েটার এরকম ঝাড়ি খেয়ে মাথা নিচু করে ফেলে। কি বলবে কোনো কিছু ভেবে পায় না, কারণ সে আগে কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়েনি। তবুও মাথা চুলকাতে আমতা আমতা করে বলে ওঠে, সরি আপু, আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি।
এবার সেই মেয়েটা তামিমের কলারটা আরো জড়িয়ে চেপে ধরে সামনে একটু টেনে নেয়। মেয়েটার মুখটা তামিমের মুখের কাছে নিয়ে গিয়ে দুই ঠোঁটের মধ্যে একটা কাঠি প্রবেশ করালে যতটুকু ফাঁক থাকে ঠিক ততটা ফাঁক রেখে মেয়েটা হাসতে হাসতে বলে ওঠে, তোর মতলব দেখিনি। আমি এতদিন শুনেছি কালা থাকে, বয়রা থাকে, বোবা থাকে, কিন্তু চোখ থাকে যে দিনের বেলাও কানা আছে, তোকে না দেখলে বুঝতেই পারতাম না। শোন, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম আর এই ভুল করবি না। মেয়েটার মুখে এ কথা শুনে তামিমের জন্য প্রাণটা ফিরে পেল। তাই তামিম এবার বলে ওঠে, ওকে আপু, ঠিক আছে, এরকম ভুল আর হবে না। ক্ষমা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বলে তামিম সেখান থেকে চলে আসে গুটি গুটি পায়ে তার নিজের ক্লাসরুমে। কাজটা খুঁজে পেতে তো আর অনেক সময় লেগেছে। ও হ্যাঁ, এই মেয়েটাকে তার পরিচয় দিতেই ভুলে গিয়েছি। চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। ধাক্কা খাওয়া মেয়েটার নাম হচ্ছে তিথি। তিথি এবার অনার্স প্রথম বর্ষে পড়ে আর তামিম অনার্স দ্বিতীয় বর্ষে। তামিম এখানে নতুন আর তিথি অনেকদিন ধরেই পড়ছে, তাই সে তামিমকে বোকা বানিয়েছে। তিথি দেখতে বেশ সুন্দরী, হলিউডের নায়িকা বলি বা বলিউডেরই নায়িকা বলি, সবাইকে হার মানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমাদের নায়িকা তিথি। তিথির বাবা একজন কমিশনার, সুপার ইন্সপেক্টর পুলিশ কমিশনার পদে বর্তমানে চাকরিতে আছে। মা গৃহিণী। অন্য কোনো ছেলে হলে তিথি কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিত, কিন্তু তামিমকে তিথি মারল না, কেননা তিথির বেশ মনে ধরেছে তামিমকে। তাই তামিমকে না মেরে ছাড়ি দিয়ে ছেড়ে দেয়। এভাবে দেখতে দেখতে তামিমের আজকের প্রথম দিনটা কেটে যায়। পরের দিন আবারও ভার্সিটির উদ্দেশ্যে পায়ে হেঁটে তামিম ভার্সিটির মধ্যে প্রবেশ করে। গুটি গুটি পায়ে যখন তার ক্লাসরুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ওই যে হিরো, এদিকে আয় দেখি তো। সেদিন ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছিলাম বলে আজকে যে পালিয়ে যাবে সেটা হবে না। তামিম পেছনে কারো কথা শুনে পেছন ঘুরে দেখতে পায় প্রথম দিন যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল সে মেয়েটা দাঁড়িয়ে আছে তার পেছনে। তাই এবার তামিম মাথা ঘুরিয়ে আমতা আমতা করে বলে ওঠে, আরে আপু, তুমি কেমন আছো? আর সেদিনের জন্য তো আমি ক্ষমা চেয়েছি, তাই না? এখন আমি যাই আপু। তামিমের কথা শুনে তিথি নামের সেই মেয়েটা বলে ওঠে, চান্দু, সেটা হচ্ছে না। তোকে আজকে ছাড়ছি না। তোকে যেটাই করতে বলবো সেটাই করবি, না হলে সেই ঘটনার জন্য তোকে পুরো কলেজ ক্যাম্পাস নাকানি চোবানি খাইয়ে ছাড়বো। তামিম মেয়েটার এরকম কথা শুনে এবার আমতা আমতা করে বলে ওঠে, আপু, কি করতে হবে বলো, তবু প্লিজ আমাকে মাফ করো। কলেজে আসার সময় ওই যে ক্যাম্পাসে দেখতে পাচ্ছিস আইসক্রিমওয়ালা, তার কাছ থেকে প্রতিদিন 2টা করে আইসক্রিম এনে দিবি আমাকে, না হলে তোর খবর করে ছাড়বো। তামিম মেয়েটার মুখে এরকম কথা শুনে একেবারে ব্যাকুলের মতো তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তামিম ভেবেছিল কি আর মেয়েটা বললোটা কি। তামিম মেয়েটার মুখে কথা শুনে দ্রুত হাসি মুখে বলে ওঠে, ওকে আপু, ঠিক আছে, আমি প্রতিদিন এনে দেব এবং এখনই এনে দিচ্ছি। এই বলে তামিম দৌড়ে যায় আইসক্রিম আনতে। সেখান থেকে 2টো আইসক্রিম এনে নেয়। তিথির হাতে তিথি আইসক্রিম পেয়ে বেশ খুশি হয়। অতঃপর সে আইসক্রিম পেয়ে এতটাই খুশি হয়েছে যে হঠাৎ করে তামিমকে জড়িয়ে ধরে আর খুশির বশবর্তী ঠেলায় ঠুস করে তামিমের গালে একটা ছোট্ট করে কিসও করে দেয়। তামিম সহ সেখানে উপস্থিত থাকা আরো বেশ কিছু ছেলে মেয়ে তিথির এরকম কর্মকাণ্ডে বেশ অবাক হয়েছে। অন্যদিকে তিথি ও তামিমের এরকম কর্মকাণ্ড বসে বসে দেখছে একটা ছেলে। ও হ্যাঁ, সরি, একটা ছেলে নয়, বরং আরো বেশ কিছু ছেলে। তামিম জোর করে তিথিকে তার থেকে সরিয়ে দিয়ে বলে ওঠে, আপু, তুমি তো তোমার আইসক্রিম পেয়ে গেছো, এখন তাহলে আমি আসছি। এই বলে তামিম যখনই পেছন ঘুরে হাঁটা দেবে, ঠিক তখনই পেছন থেকে তিথি তামিমের একটা হাত ধরে বলে ওঠে, এই শোনো, তুমি আইসক্রিম খাবে না? নাও, তুমি আমার অর্ধেকটা খাও। তামিম তিথির মুখের কথা এবার শুনে যেন একেবারে হতবাক হয়ে যায়। হাঁটুগুলো কাঁপতে শুরু করে, বুকটা যেন উথাল পাথাল শুরু করে। কি করবে কোনো কিছু ভেবে পায় না সে, বা কি বা বলবে তিথিকে। এটা ভেবে তিথির মুখের কথা শুনে সরাসরি দৌড় মারে আর কোনো দিকে না তাকিয়ে সোজা তার ক্লাসরুমে। তিথি তামিমের এরকম দৌড় দেখে মনে মনে হাসতে থাকে, বলে ওঠে, ছেলেটা পাগল নাকি। অন্যদিকে তামিম ক্লাসে গিয়ে ধপ করে বসে পড়ে একটা বেঞ্চের উপর। সেখানে গিয়ে মনে মনে ভাবতে থাকে মেয়েটা পাগল হয়েছে কিনা, যা তা বলছে। এতগুলো মানুষের সামনে তাকে দেখেও আইসক্রিমটা কিনা তাকে খেতে বলছে। এসব ভাবছে তামিম। ঠিক তখনই পেছন থেকে আবারও কেউ একজন বলে ওঠে, হাই, আমি নীরব, আমরা সেম ইয়ার, আমাকে কি তোমার বন্ধু বানাবে? ওহো, শিওর, আমি তামিম। অবশ্য বন্ধু হতে পারি, তবে হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে তুমি বা আপনি কোনোটাই থাকবে না, শুধু অনলি তুই। তামিমের এরকম ফ্রি মাইন্ডের কথা শুনে তার পাশে থাকা ছেলেটা বলে ওঠে হাসতে হাসতে, ভাই, তুই একদম ঠিক বলেছিস। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, তুই ওই তিথি নামের মেয়েটিকে এত ভয় পাচ্ছিস কেন? আর সে তো তোর থেকে জুনিয়র, তুই কি এটাও জানিস না?
তামিম নীরবের মুখে এরকম কথা শুনে বিয়াক্কলের মতো তাকিয়ে থাকে নীরবের দিকে। একেবারে মুখটা হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের দিকে। তামিম এই কথা শুনে সে এখন মরে যায় অবস্থা। কিন্তু সে তো তাকে ভেবেছিল সিনিয়র। যেভাবে রেগে মেগে কথা বলছিল তাতে এটাই তো বোঝা যাচ্ছে যে তামিমের থেকে সে সিনিয়র। এভাবে সেই মেয়েটা তামিমকে ধোকা দিবে বুঝতে পারেনি তামিম। তবে বিয়াকলের মতো বলে ওঠে, মানে আরে আমি তো জানতাম না সে সিনিয়র, আর সে আমাকে তার জুনিয়র বানিয়ে এতদিন বোকা বানিয়েছে। কাল একবার পাই, আচ্ছা দোলাই করব। আরে তুই ওকে কোনো কিছু করতে যাস না, সে আমাদের বর্তমান শহরের কমিশনারের মেয়ে, বুঝলি? তাই তাকে আমরা কম বেশি সবাই সম্মানই করি। তো জুনিয়র হয়েছে তো কি হয়েছে, সে হয়তো তোকে পছন্দ করে তাই তোর সাথে একটু ঠাট্টা করছে। তিথি তেমন কার সাথে মেলামেশা করে না। আর আমি সেদিন দেখেছি তুই ওকে ধাক্কা মারিসনি, বরং সে ইচ্ছে করে তোকে ধাক্কা মেরেছে। এর মধ্যে তো কোনো না কোনো কানেকশন আছে। তামিম তার বন্ধু নীরবের মুখে এরকম কথা শুনে আরও একবার বিশাল রকমের একটা টাস্কি খায়, যাকে বলে ইলেকট্রিক্যাল শক। তামিমও ডুব দেয় সে ধাক্কা খাওয়ার বিষয়, আর তার মনে পড়ে যায় সেদিন কি হয়েছিল। তাই সে বলে ওঠে, আই সি, এই ব্যাপার আমার এখন মনে পড়েছে। তুই একদম ঠিক বলেছিস বন্ধু। সেদিন আমি নয় বরং সে ধাক্কা দিয়েছে। কারণ আমি যদি ধাক্কা দিতাম তাকে, তাহলে আমি তার উপরে থাকতাম, কিন্তু আমি নিচে ছিলাম আর সে আমার উপরে ছিল। তার মানে এটাই বোঝায় যে সে আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে, আর আমি নিচে ছিলাম, সে আমার উপরে ছিল। তামিমের মুখের কথা শুনে নীরব আবারও হাসতে হাসতে বলে ওঠে, আরে বন্ধু শুধু কি তাই, সেদিন তো তোরা দুজনে একটা আকাম করেছিস। এই যে ভিডিওটা দেখ। এই বলে তামিমকে সে একটা ভিডিও দেখায়, আর ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেদিন ধাক্কা খাওয়ার সময় দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। আমরা গ্রামের ভাষায় বা শহরের ভাষায় যেটাকে বলি কিস। ওই যে একটা গান মনে পড়ে গেল, ওই কিস 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 আমি ঠোঁটে লাগিয়েছি লাল লিপস্টিক, ঠিক তেমনি হয়েছে তিথি তামিমের বিষয়টা। এবার নীরব তামিমের এরকম অবস্থা দেখে বলে ওঠে, আরে শোন, এই পোস্টটা আপলোড আজকে করেছে, তাও আবার তিথি নিজে। সো আমার মনে হয় তিথি তোকে পছন্দ করে। তুই চাইলে তিথির সাথে কথা বলে দেখতে পারিস। তাই নাকি? অনেক ইন্টারেস্টিং তো ব্যাপারটা। সত্যি কমিশনারের মেয়ে একজন বিজনেসম্যানের ছেলের প্রেমে পড়েছে? ওকে, তুই যেহেতু বলছিস, কালকে বাজিয়ে দেখবো সে সত্যি আমার প্রেমে পড়েছে কিনা। ওকে ঠিক আছে ভাই। এভাবে কেটে যায় আরো 2 দিন। এই 2 দিনে তিথির সাথে অনেকবার দেখা হয়েছে এবং ভালো হয়েছে সাথে বন্ধুত্ব। এখন নীরব তামিম তিথি বেশ ভালো বন্ধু। এভাবে দেখতে দেখতে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে তাদের প্রেমও শুরু হয়ে যায়। তিথি তামিমকে প্রপোজ করে, তামিমও অ্যাকসেপ্ট করে নেয়। চলতে থাকে তাদের প্রেমের পর্ব। সাথে এখানে সেখানে যেখানে ওখানে গলিতে অলিতে বিভিন্ন জায়গায় তাদের আড্ডা। অন্যদিকে তামিম ও তিথি ভালোবাসার প্রেম পর্ব সহ্য হচ্ছে না, কেননা সেও তো তিথিকে ভালোবাসে। সে আর কেউ না, সূর্য তিথিকে খুবই ভালোবাসে। কিন্তু সূর্য একটা বোকা ছিল, মারপিট খুনাখুনি এসব নিয়ে থাকতে ভালোবাসে। তাই তিথি সূর্যকে পছন্দ করে না, তাকে সবসময় এড়িয়ে চলতে ভালোবাসে। কিভাবে দেখতে দেখতে তাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলে আসে। ও হ্যাঁ, এর মধ্যে তামিম তিথিকে নিয়ে তাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। অনেক ঘোরাঘুরি করেছে। তার ভাবি, তার বড় ভাই, তার মা বাবার সাথে এবং বোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তিথি। তাদেরও বেশ পছন্দ হয়েছে তিথিকে, এবং এই তিথি তাদের ছোট ছেলের বৌমা হিসেবে এই বাড়িতে দেখতে চায় তামিমের মা মিসেস মর্জিনা বেগম। এভাবেই দেখতে দেখতে তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও শেষ হয়ে যায়। আজকে তিথি একাই কলেজ এসছে, বাট তামিম আজকে কলেজ আসেনি, কিন্তু বিজনেসের কাজের জন্য একটু বাইরে গেছে। কলেজ আসতে তার বেশ দেরি হবে বলে জানিয়েছে তামিম তিথিকে। নীরব আর তিথি কলেজ এসছে। তামিম কলেজে আসে না বললে তিথি কলেজ থেকে যখনই বেরিয়ে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ও তিথি দাঁড়াও, অনেক তো তামিমের সাথে ঘোরাঘুরি করলে, বেশ প্রেম জুটিয়েছিল দুজন মিলে, তো তার সাথে তো অনেক প্রেম করলে, চলো এখন দুজনে মিলে বিয়েটা করে ফেলি। সূর্যের কথা শুনে তিথি পেছন ঘুরে দেখে সূর্য পেছন দাঁড়িয়ে আছে এবং তার এরকম বাজে প্রস্তাবে তিথি রেগে যায়। তাই তার সামনে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সূর্যের গালে। আর সূর্যকে মারার কারণে সূর্য রেগে যায়। সাথে তার বাজে বন্ধুরাও এসে সূর্যের পেছনে দাঁড়ায়। এবার সূর্য কোনো কথা ছাড়াই তিথির বুকের ওড়নাটা এক টানি নিয়ে নেয়, আর ওড়নাটা নিয়ে একে অপরের সরাসরি খেলতে থাকে। আর সূর্য বলে ওঠে, কি তিথি, আজকে তোমায় কে বাঁচাবে? তোর পেয়ারে তামিম তো আজকে কলেজে আসেনি, সো এখন নিজেকে আমার থেকে কিভাবে রক্ষা করবে? এই বলে সূর্য তিথির দিকে গুটিয়ে গুটি পায়ে এগিয়ে যেতে থাকে। তিথি ভয় পেয়ে পেছনে পিছুতে থাকে। আর এসবের ভিডিও করে দূরে থাকা নীরব ভিডিও করে পাঠিয়ে দেয় তামিমের ফোনে। টুনটুন করে বেজে ওঠে। ফোন বের করে ওপেন করে দেখে একটা ভিডিও।
ভিডিওটা দেখে তার মাথা পুরো গরম হয়ে যায়। দ্রুত সেখান থেকে হেলিকপ্টারে নিয়ে রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় তামিম। হেলিকপ্টারটা সোজা ল্যান্ড করে ভার্সিটির ক্যাম্পাসের মধ্যখানে। হঠাৎ একটা হেলিকপ্টারের সবাই ঘাবড়ে যায়। সবাই একদৃষ্টিতে তাকিয়ে আছে হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টার ভার্সিটিতে, কেননা কি যেন ফোন করেছে। কারা এই হেলিকপ্টারের ভেতর আছে? হঠাৎ করে হেলিকপ্টারের দরজা ভেঙে উড়ন্ত অবস্থায় লাথি মারে সূর্যের বুকে। সূর্য লাথি খেয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ করে হেলিকপ্টারের জানলা ভেঙে কেউ একজন সূর্যের বুকে লাথি মারায় অনেকটাই অবাক হয়েছে সবাই। কেউ কোনো কিছু বুঝতে পারছে না কে এই ব্যক্তির মুখটা এখনো দেখা যাচ্ছে না। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার দিকে। হঠাৎ করে তার মাথা থেকে কালো রঙের হোয়াইট কোটের টুপিটা মাথা থেকে ফেলে দেয়। সাথে সাথে তাকে দেখে সবাই চিনে ফেলে এটার কেউ না, তামিম। তামিমকে এভাবে হিরোদের স্টাইলে দেখে সবাই অবাক হয়ে গেছে। অন্যদিকে তিথি তামিমকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা গুঁজে দিয়ে কান্না শুরু করে দেয়। এদিকে তামিমও হালকা করে তিথিকে সরিয়ে দিয়ে সূর্যকে মাটি থেকে তুলে একের পর এক মারতে থাকে। সূর্যকে মারতে দেখে তার বাকি বখাটে বন্ধুরা এগিয়ে আসে তামিমকে মারতে। কিন্তু অন্যদিকে ঘটেছে আরেকটা বিরাট ঘটনা। তামিমের বাবাও তামিমের বড় ভাই কোথা থেকে যেন খবর পেয়ে যায় যে তামিমকে কলেজের মাঠে মারা হচ্ছে। তাই তারা একটা ব্রিটিশ আমলের জিপ নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে এবং ভার্সিটির মাঠে প্রবেশ করতে দেখতে পায় কয়েকশো ছেলেপেলে এগিয়ে যাচ্ছে তামিমের দিকে। তাই তামিমের বাবা ও বড় ভাই গাড়ির মধ্যে থাকা একটা লাঠি ছুঁড়ে মারে তামিমের দিকে। তামিম সেটাকে ক্যাচ ধরে নেয়। সাথে তামিমের বড় ভাই ও বাবা একের পর এক বোতল ছুঁড়ে মারতে থাকে তামিমের দিকে। তামিম সে বোতলগুলোতে একের পর এক বাড়ি মারতে থাকে। তামিম বোতলগুলোতে আঘাত করার সাথে সাথে বোতলগুলো ফেটে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে ছিটকে ছিটকে গিয়ে যেতে থাকে গুন্ডাদের দিকে। হঠাৎ করে এতগুলো কাঁচ কোথা থেকে উড়ে যাচ্ছে তাদের দিকে, এটা ভেবে সেখান থেকে তারা যান নিয়ে পালাতে থাকে। আর সূর্য তো 3 বাপ ছেলের এরকম কর্মকাণ্ডে একেবারে থ মেরে আছে, মুখ মেলে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। এজন্য এখন এক সিনেমা শুটিং চলছে। ভার্সিটির মধ্যে কলেজের শিক্ষক শিক্ষিকা সাথে বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ এসে হাজির হয়েছে কলেজ ক্যাম্পাসের মাঠে। অতঃপর গাড়ি এসে ব্রেক মারে তামিমের সামনে। তারপর তামিম শুরু করে দেয় সূর্যকে মারপিট করা। আর তামিমের বড় ভাই ও বাপ মারা শুরু করে বাকি তার বন্ধুদের একের পর এক মারতে থাকে। তুলকালাম লেগে যায় কলেজ ক্যাম্পাসের মাঠে। এক কথায় যাকে বলে এলাহি কাণ্ড লেগে গেছে তুলকালাম। সিডর, তুফান, ঝড়, সাইক্লোন, যতগুলো আবহাওয়া রয়েছে সবগুলো একত্রিত হয়ে যেন তাদের উপর দিয়ে যাচ্ছে। মারতে মারতে প্রায় কয়েকশো ছেলেকে আধমরা করে ফেলে তামিমের বাবা ও ভাই। এদিকে তামিম সূর্যকে মারতে মারতে মুখ ভেঙে দিয়েছে, সাথে হাত পা। তামিম এখন আধমরা হয়ে পড়ে আছে। সূর্যের এরকম অবস্থা দেখে তিথি গিয়ে তামিমকে আটকায়। অন্যদিকে তামিমের বাবা ও বড় ভাই বাকিদের মারা বন্ধ করে দেয়। সাথে ফোন করে হসপিটালে প্রায় 10টায় অ্যাম্বুলেন্স এনে হাজির হয়ে যায়। ভার্সিটির মাঠে এতগুলো অ্যাম্বুলেন্স দেখে বেশ অবাক হয়ে যায় ছাত্রছাত্রীরা, সাথে শিক্ষকবৃন্দ। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে আসে তামিমের ভাই ও বাবা। তার মধ্যে তিথির চোখ আটকে যায় তামিমের হাতের দিকে। হাত কেটে তামিমের রক্ত পড়ছে গড়গড়িয়ে। এটা দেখে তিথি একটা ওড়না ছিঁড়ে দ্রুত তামিমের হাত বেঁধে দেয়। আর ওই কাটা স্থানে একটা চুমু খায়। এটা দেখে তামিমের বাবা হাসতে হাসতে বলে ওঠে, আরে পাগলি মেয়ে, এইভাবে কেউ পাগলামি করে? এতটুকুতে তামিমের কিছু হবে না, আর কাঁদিস না। চল আজকে আমাদের বাসা থেকে একটু ঘুরে আসবে। তামিমের বাবা মোহাম্মদ ইকবাল চৌধুরীর মুখে এরকম কথা শুনে তিথি লজ্জা মুখে বলে ওঠে, ওকে বাবা, ঠিক আছে, সমস্যা নেই। আজকে সারাদিন আপনাদের বাসায় থাকবো। ওকে চলো তাহলে, লেটস গো দা বাড়ি। এই বলে তামিমের বড় ভাই, তামিমের বাবা ও তিথি মিলে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। এবং তামিম ইশারা করে দেয় পাইলটকে হেলিকপ্টারটা যেন নিয়ে যায় তার নিজ গন্তব্যে। হেলিকপ্টারটা উড়াল দেয় হেলিকপ্টার নিয়ে তার নিজ গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে প্রায় 10টা BMW এবং কয়েকটা নতুন গাড়ি এসে হাজির হওয়ায় তাদের সামনে একটাতে তামিম ও তিথি উঠে, তামিমের বাবা এবং তার বড় ভাই উঠে, বাকিগুলোতে বডিগার্ড এবং কয়েকটা খালি গাড়ি ছিল। অতঃপর সেই গাড়িগুলো নিয়ে রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসে তারা বাড়িতে এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় মিসেস মর্জিনা বেগম। হঠাৎ করে তার স্বামী কেমন সময় বাসায় দেখে বলে ওঠে, তুমি এই সময় বাসায়? কি হয়েছে? কোনো কিছু হয়েছে? তোমার শরীর খারাপ? মিসেস মর্জিনা বেগমের এতগুলো প্রশ্ন শুনে মিস্টার ইকবাল চৌধুরী হাসতে হাসতে বলে ওঠে, আরে ধুর পাগল, আমি অসুস্থ হতে যাব কেন? তোমার জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজটা পেছনে তাকিয়ে দেখো,
কে আজকে তোমার বাড়িতে এসেছে? মিস্টার ইকবাল চৌধুরীর মুখে এরকম রসালোময় কথা শুনে মিসেস মর্জিনা বেগম পেছনে তাকিয়ে দেখতে পায় সত্যি তার জন্য এটা বড় ধরনের একটা সারপ্রাইজ, কেননা পেছনে দাঁড়িয়ে আছে তিথি। তিথিকে মিসেস মর্জিনা বেগম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এবং ভেতরে নিয়ে এসে সবাই বাসায় আর বলে ওঠে, আরে মা, তুই আসবি, আমাকে বলবি না? না হলে তোর জন্য আগে থেকে সবকিছু রেডি করে রাখতাম। দেখ, তোর সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে তুই কেমন আছিস জানতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কেমন আছো? মা, আলহামদুলিল্লাহ, আমিও। আচ্ছা, তুই দাঁড়া, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি। আম্মু থাক না, আমি তো সবে মাত্র এলাম। আচ্ছা, সবাইকে দেখছি কিন্তু বড় আপুকে দেখছি না কেন? দেখেছিস, তোকে বলতে ভুলে গেছি, তোর বড় আপু ওর নিজের রুমে আছে। যা, তুই তার সাথে দেখা করে আয়, ততক্ষণ আমি তোদের সবার জন্য খাবার রেডি করি। ওকে, ঠিক আছে আম্মু, আমি বড় আপুর রুমে গেলাম। এই বলে তিথি চলে যায় তামিমের বড় আপার রুম, আর মিসেস মর্জিনা বেগম চলে যায় রান্নাঘরে রান্না করতে সবার জন্য। গুটি গুটি পায়ে রুমে গিয়ে প্রবেশ করে তিথি তামিমের বড় বোনের রুমে। ওহে তামিমের বড় ভাবি তার বাপের বাড়িতে গেছে কিছুদিনের জন্য ঘুরতে। রুমে প্রবেশ করতে তিথি তার বড় বোনের উদ্দেশ্যে বলে ওঠে, আপু কেমন আছো? তামিমের বোন পেছনে মাথা ঘুরিয়ে দেখতে পায় সামনে তিথি দাঁড়িয়ে আছে। ও বলতে ভুলে গেছে তামিমের বোনের নাম পরি। তখন পরি তিথিকে দেখে বলে ওঠে, আরে তিথি, এসো এসো, ভেতরে এসো। তাহলে বলো, কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? আর হঠাৎ করে কোনো কিছু না জানিয়েই হোয়াট আর এ সারপ্রাইজ? জি আপুর নাম মানে ঘুরতে আসলাম, বাবার ভাইয়া সাথে করে নিয়ে এসেছে এই বাড়িতে তোমাদের সবার সাথে দেখা করাতে। ও আচ্ছা তাই, আচ্ছা চলো, এসেছো ভালো হয়েছে। আম্মুকে রান্নাঘরে রান্নার কাজে সাহায্য করি, চলো। ওকে আপু, চলো। এই বলে তারা দুজনে চলে যায় রান্নাঘরে মিসেস মর্জিনা বেগমকে সাহায্য করতে। মর্জিনা বেগমকে রান্নার কাজে দুজনে সাহায্য করছে। অপরদিকে সবাই ফ্রেশ হয়ে নিচে এসে আড্ডা দিতে থাকে। তার কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করে ডাইনিং টেবিলে, তারপর সবাই আনন্দের সাথে তৃপ্তি সহকারে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নেয়। তিথিকে বাড়িতে পৌঁছে দিয়ে তামিম বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। তারপর অফিসের কিছু ফাইল চেক করে আবারও বাড়িতে চলে আসে। এভাবে দেখতে দেখতে দিনটা পেরিয়ে যায়। পরের দিন তিথি ভার্সিটিতে যায় আর তামিম চলে যায় অন্য এক অজানা শহরে বিজনেসের কাজে। অন্যদিকে সূর্যকে মারার কারণে সূর্যের বাবা ক্ষেপে গেছে, তাই লোক পাঠিয়েছে ভার্সিটিতে তিথির খোঁজ খবর নেওয়ার জন্য। সূর্যের লোকেরা সূর্যকে ফোন করে বলে দেয় সূর্যের অবস্থা এতটাই খারাপ ছিল যা বলার বাইরে। তারপর সূর্যের বাবা তার লোকদের ফোন করে বলে তিথিকে যেন সেখান থেকে তুলে নিয়ে যায় তাদের আস্তানায়। তাদের কথা মতো তুলে নিয়ে যাওয়া হয় তিথিকে নিয়ে যাওয়ার সময় কেউ দেখেননি এদিকে সেই শহরের কাজ শেষ করে আর আমাদের বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে তিথির নম্বরে ফোন করে, কিন্তু তিথির নম্বর বারবার সুইচড অফ দেখাচ্ছে। এটাতে তামিম আরও বেশ ঘাবড়ে যায়। সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তিথির বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিথির বাবা মাকে জিজ্ঞেস করে, কিন্তু তিথির বাবা মা কিছু জানে না বলে কাল থেকে তিনি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শুনে তামিম বেশ ঘাবড়ে যায়। চারদিক খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে। কমিশনার সাহেব তার মেয়েকে গতকাল থেকে হন্যে হয়ে খুঁজছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও একটা সপ্তাহ। এই এক সপ্তাহে সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছে তারই দিকে, পোস্টার ছাপিয়েছে, কিন্তু তিথির কোনো খোঁজ খবরই পাচ্ছে না তারা। অন্যদিকে আবার সূর্য সুস্থ হয়ে গেছে। তিথিকে তুলে নিয়ে এসেছে, একটা রুমে বন্দি করে রেখেছে। কাজী সাহেব এসেছে ড্রয়িং রুমে, বসে আছে তার সামনে, বসে আছে সূর্যের বাবা। অন্যদিকে সূর্য বড় বেশি কুটি কুটি পায়ে সিঁড়ি দিয়ে নামে ড্রয়িং রুমে। তারপর কিছু মেয়ে গিয়ে তিথিকে নিয়ে আসে সেই ড্রয়িং রুমে। তারপর তাদের বিয়ের কার্যক্রম শুরু করে। তিথি বিয়ে করতে রাজি না হলে তাকে সেখান থেকে কোলে করে তুলে নিয়ে যায় সূর্য একটা রুমে। সেখানে তিথির সাথে জোরপূর্বক খারাপ কিছু করতে থাকে, যাকে আমাদের ভাষায় বলে ধর্ষণ। সেখানে গিয়ে জোরাজুরি করে তিথির সাথে। অন্যদিকে তামিমও খবর পেয়ে যায় তিথিকে তুলে নিয়ে গেছে সূর্যের বাবা তাদের আস্তানায়। আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের আস্তানায়। সাথে কিছু ছেলেপেলে কেউ মেসেজ করে দিয়েছে ওই ঠিকানায় পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে ঘরের জানলা ভেঙে, প্রবেশ করে বাইক নিয়ে হিরোদের স্টাইল ড্রয়িং রুমের মধ্যে। হঠাৎ করে এভাবে বলিউডের নায়কদের মতো এন্ট্রি নেওয়ায় সূর্যের বাবা সহ বাকি সব সাঙ্গপাঙ্গুরা চমকে যায়। তারপর সূর্যের বাবা তাকিয়ে দেখে এটা তামিম। এটা দেখে আরো উচ্চস্বরে হাসতে থাকে। তামিম কোনো কথা না বলে শুরু করে দেয় মারপিট। লেগেছে তুলকালাম, এলাহি, কাণ্ড। এভাবে মারামারি করতে করতে প্রায় কেটে যায় বেশ কিছু সময়। সবাইকে মেরে আধমরা করেছে তামিম একাই। তামিম আরও বেশ আঘাত পেয়েছে, হাতের কিছুটা অংশ কেটে গেছে। অন্যদিকে সূর্য তিথির সাথে জোরপূর্বক জোরাজুরি করে, কিন্তু শেষ রক্ষা করতে পারে না তিথি তার নিজে। অবশেষে সর্বসারা
হয়েও বিছানায় পড়ে থাকে। সূর্য নিজে এত হইচই শুনে নিচে নেমে আসে, এসে দেখতে পায় তামিম শুরু করেছে তাদের দলের ছেলেপেলেদের মারপিট। তামিমের সাথে কেউ পেরে উঠছে না দেখে সূর্য ব্রেন খাঁটি তিথিকে সেখান থেকে নিয়ে আসে। তিথির গলায় একটা ছুরি ধরেছে আর বলে ওঠে, হে তামিম, এখনই মারপিট বন্ধ কর, নয়তো তোর প্যারে তিথিকে জানে মেরে ফেলবো। তামিম সূর্যের এরকম কথা শুনে সেখানে থমকে যায়, মারপিট করা বন্ধ করে দেয়। উঠে দাঁড়ানোর মতো আর কেউ সাহস পায় না বা শক্তি পায় না। সবাই এদিক ওদিক ছিটকে পড়ে আছে। এতটাই মার মেরেছে তামিম, একাই সূর্যেরও হাত কাঁপছে, কেননা এতগুলো মানুষ তামিমের সাথে একাই পারেনি, তো সূর্য আর ওর বাবা কি পারবে। তাই সূর্য মাথা খাটিয়ে তিথির গলায় ছুরি ঠেকিয়ে সেখান থেকে তার বাবাকে নিয়ে পালাতে গেলে তিনি হঠাৎ করে ধাক্কা মারে সূর্যকে, এবং সেখান থেকে তিথি পালিয়ে আসতে গেলে সূর্য দ্রুত ছুরিটা ফ্লোর থেকে তুলে পেছন থেকে দৌড়ে গিয়ে তিথির গলায় একটা টান মারে। সাথে সাথে তিথির গলার শিরা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে গড়গড়িয়ে, এবং সেখানেই তিথি কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যায়। এবং এটা দেখে তামিম একেবারে হাঁ হয়ে তাকিয়েছে। বাকশক্তি হারিয়ে ফেলেছে, হাঁটাচলা করার শক্তি পাচ্ছে না, শরীরটা যেন নার্ভাস হয়ে গেছে। অন্যদিকে সূর্যও তার বাবা পালাতে নিলে তামিম ফ্লোরে পড়ে থাকা একটা রাইফেল হাতে তুলে নিয়ে গুলি করে সূর্যদের দিকে, কিন্তু গুলিটা গিয়ে লাগে সূর্যের বাবার মাথার পেছন দিকে। সেখানে দেয়ালে এগিয়ে বাড়ি খায় সূর্যের বাবা, আর সূর্য গিয়ে থমকে দাঁড়ায়। হঠাৎ করে কি হয়ে গেল কোনো কিছু ভেবে পায় না সূর্য। নিজের জীবন বাঁচানোর জন্য নিজের বাবাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সেখান থেকে। আর সূর্যের বাবা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে, যার জন্য করলো চুরি সেই বলে চোর। ঠিক সূর্যের বাবার ক্ষেত্রে হয়েছে এমনটা। সূর্যের জন্য এত কিছু করলো আর সেই বিপদের সময় ফেলে রেখে পালিয়ে গেল। অন্যদিকে রক্তাক্ত শরীর নিয়ে গড়াগড়ি খাচ্ছে আমাদের গল্পের নায়িকা তিথি। তামিম দৌড়ে এসে হাঁটু গেড়ে মাথাটা কোলে নিয়ে বলতে শুরু করে, জান তোর কিচ্ছু হবে না, তুই চোখ মেলে থাক, আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। তামিম এসব বলছে আর তিথিকে ধাক্কাচ্ছে, কিন্তু তিথির কোনো জ্ঞান ফেরারও নাম নেই। তামিম দৌড়ে গিয়ে ড্রয়িং রুমের একটা কোণ থেকে একটু পানি নিয়ে এসে ছিটিয়ে দেয় তিথির মুখে। তিথি মিটমিট করে চোখ খুলে এটা দেখে তামিম আবার বলে ওঠে, জান তোর কিচ্ছু হবে না, তুই শুধু চোখ মেলে থাক, আমি তোকে বাঁচাবো, তোকে কোথাও যেতে দিব না। তামিমের এরকম কথা শুনে তিথি এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, জান তুমি পাগলামি করিও না। আমার যে এই পর্যন্ত আল্লাহ তাআলা সময় রেখেছে, এই পর্যন্ত তোমার হাতটা ধরার সময় ছিল আমার সময় তো শেষ এখানেই। আমি চলে যাওয়ার আগে আমার শেষ কিছু কথা রাখবে। তুমি জীবনে আর কারোর সাথে মারপিট করবে না, আমার জন্য নিজেকে কখনো কষ্ট দেবে না, আমার কথা ভেবে নিজের কখনো চোখের জল ফেলবে না, নিজের শরীরের যত্ন নেবে। আর হ্যাঁ, আমি অন্য প্রেমিক প্রেমিকাদের মতো তোমাকে বলবো না যে তুমি আমার কথা ভেবে আর নতুন করে নিজের জীবনটাকে গোছাবে না। তুমি তোমার পছন্দের মতো একজন জীবন সঙ্গীকে নিজের লাইফ পার্টনার বানাবে। কথা দাও আমাকে। আর হ্যাঁ, নিজেকে রক্ষা করার ক্ষেত্রে যদি তোমাকে মারপিট করতে হয় তবে তুমি সেটা করবে। তুমি কথা দাও আমার এই কথাগুলো রাখবে। মৃত্যুর আগে তুমি আমাকে কথা দাও। আর শেষে একটা কথা, তোমার বুকে আমায় একটু জড়িয়ে নাও। তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এই জান রে, এই কলেজার পাখি, তুই কোথায় উড়াল দিলি আমায় একলা রেখে? শুনি তোরে ছাড়া আমি কি করে বাঁচবো বল? তুই ফিরে আয়, তোরে ছাড়া যে পাগলটা অসহায়, তুই কোথায় হারাই গেলি? আমায় একলা রেখে চইলা গেলি আমায় কষ্টের দুজকখানায় রেখে। তোরে ছাড়া আমি কেমনে বাঁচবো তুই একবারও ভাবলি না? এটা বলে তামিম হাওয়াও করে কান্না করতে থাকে, আর সেখানেই তিথি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তামিমা পাগলের মতো কান্না করতে থাকে। ফোন লোকেশন ট্যাগ করে তার বাবা ও ভাই সেখানে এসে দেখতে পায় যা ঘটার ঘটে গেছে। অনেক কষ্ট করে তামিমকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসে বিকেলের দিকে গোসল করিয়ে দাফন কাফন পরিয়ে তিথিকে সকল মুরব্বী মিলে গোরস্থানে দাফন করে আসে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও একটা মাস। তামিম পুরোপুরি পাগল হয়ে যায়। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল আর বিভিন্ন ধরনের অ্যালকোহল, সাথে বিভিন্ন মারপিট, খুনাখুনি এসবে নিজেকে জড়িয়ে ফেলে। তামিমের মা ও ভাবি অনেক বোঝানোর পর এবং তিথির দেওয়া কথা রাখার কথা বলে তামিমকে সেই পথ থেকে অনেক কষ্টে ফিরিয়ে আনে। বর্তমানে তামিমের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ওই সূর্যকে তার অপরাধের শাস্তি দেওয়া। সূর্যকে ধরার জন্য সেই হয়ে ওঠে দেশের একজন মাফিয়া, যাকে বলে বিজনেস টু মাফিয়া কিং। এই ছিল তামিমের অতীত ভাবতে ভাবতে পাইলট হেলিকপ্টারটিকে নিয়ে এসে ল্যান্ড করে সিলেটের একটা বৃহত্তম হোটেলে আগে থেকে 1 কোটি টাকা দিয়ে ভাড়া নিয়েছে তামিম। তারপর হেলিকপ্টার থেকে নেমে তামিম হোটেলের ভেতর প্রবেশ করে। হঠাৎ এই শহরে, তাও আবার এত বড় একটা এরকম দামি হেলিকপ্টার দেখে অসংখ্য মানুষ জড়ো হয়েছে হেলিকপ্টার দেখার জন্য।
হোটেলের ভেতর গিয়ে দেখতে পায় ডিলার আগে থেকে এসে উপস্থিত হয়েছে। তারপর তারা লেগে পড়ে কিভাবে কি করবে, কোথায় বর্তমানে আছে সূর্য তার দলবল। অন্যদিকে সূর্য খবর পেয়ে যায় তামিম সিলেট এসেছে তাকে মারার উদ্দেশ্যে, তাই সেও লেগে পড়ে উঠেছে তামিমকে খোঁজার জন্য। প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর দেখা হতে চলেছে দুজনে। এভাবে দিনটা পেরিয়ে যায়। পরের দিন সকালে তামিম কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে চায়না 3 একটা সাদা রঙের চশমা পরে হেলতে দুলতে কলেজের মধ্যে প্রবেশ করে, কেননা এই কলেজেই আছে সূর্য ও সূর্যের লোকেরা লুকিয়ে এবং রাজত্ব করছে এই কলেজের ভেতর থেকে। তাই তারই এই কলেজে ভর্তি হওয়ার কারণ। কলেজের এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় যেখানে সেখানে কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে, কেউ গল্প করছে, খেলাধুলো করছে বা আড্ডা দিচ্ছে। তামিম কারোর সাথে কোনো রকম কথা না বলে সোজা প্রবেশ করে কলেজের প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে চলে যায় সোজা ক্লাসরুমে ক্লাস করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এভাবে আজকের দিনটা পেরিয়ে যায়। পরের দিন সকালে আবার তামিম বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজে প্রবেশ করতেই দেখতে পায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং করছে। এটা দেখে তামিম তাদের কাছে যায়। তাদেরকে তাদের কাজে বাধা দিতে গেলে তামিমকে তারা সবাই মিলে মারধর শুরু করে। পাল্টা তাদের সাথে তামিম মারপিট শুরু করে। তাদের সাথে মারপিট করতে করতে একসময় মারপিট করতে করতে তামিমের পরনে থাকা টি শার্টটা ছিঁড়ে যায়। এক পর্যায়ে মারপিট আরো বেধড়কভাবে লেগে যায় তাদের মধ্যে। তারা অনেকজন ছিল বলে তামিম একটু বেশি মার খেয়েছে, তাই তামিম মার খাওয়াতে মাটিতে পড়ে যায় আর তারাও মার খেয়ে যে যার মতো চলে যায়। মেয়েটা তামিমকে মাটি থেকে উঠিয়ে বলে ওঠে, আরে আপনি ঠিক আছেন তো, নাকি এভাবে কেউ মারপিট করে? আপনার অনেক জায়গা তো ছিঁড়ে গেছে, সাথে রক্ত বের হচ্ছে, চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তামিম নিজের ছেঁড়া পোশাক ঝাড়তে ঝাড়তে মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, না না, হ্যাঁ শিওর, আই এম ফাইন, আমি ঠিক আছি, এইটুকুতে কিছু হবে না। সেটা কি করে হয় বলুন? আমার জন্য আপনার আঘাত পেয়েছেন। আরে না, ঠিক হয়ে যাবে, এটা তেমন কিছু না। আচ্ছা আপনি দেখেন, আমি গেলাম। এ বলে তামিম সেখান থেকে চলে যায়। আর সে মেয়েটাও, মানে ওই মেয়েটার নাম হচ্ছে মিথিলা একটা ছোট্ট করে ঠোঁটের নিচে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার এই হাসির মানে লুকিয়ে আছে অনেক রহস্যময় কিছু লুকিয়ে থাকা কথা, যা আমাদের সবার অজানা। এরপর তামিম সোজা চলে যায় বাড়িতে। তার পোশাক পাল্টিয়ে চলে আসে তাদের আস্তানায়। সেখানে এসে দেখতে পাই আগে থেকে সবাই এসে উপস্থিত হয়েছে। তামিমকে দেখে সবাই বলে ওঠে, বস সবকিছু ঠিক আছে, কাজকর্ম কেমন চলছে, নানান ধরনের কথা বলতে থাকে। চলে আসে তাদের কথা বলার মাঝখানে ডিলার এসে বলে ওঠে, আদো বস, আমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। আর সেই দুঃসংবাদটি হচ্ছে আমাদের ধ্বংস করার জন্য ওই সূর্য লোক হায়ার করেছে। এ কথা শুনে বসা থেকে তামিম উঠে দাঁড়ায়, পায়চারি করতে থাকে এদিক ওদিক। পকেট থেকে একটা কালো রঙের সিগারেট বের করে মুখে পুড়ে নেয়। ধোঁয়াগুলো ছাড়তে থাকে এই বিষাক্ত বাতাসের সাথে। আর মনে মনে কি যেন একটা ভাবতে থাকে, তবুও সে কাউকে কোনো কিছু বলছে না। পায়চারি করতে করতে তামিম এক সময় সবাইকে সতর্ক করে দিয়ে বলে ওঠে, সবাই যেন তাকে কাল থেকে ফলো করে। সে কোথায় কখন যায় তার আশেপাশেই যেন সবাই থাকে। সাথে ওই সূর্যের দলের কয়েকজন ছেলেকে বাড়িয়ে দিয়ে তার সকল তথ্য ইনফরমেশন যেন তামিমের হাতে এনে দেয় এবং আরও কিছু টেকনিক ঢুকিয়ে দেয় আর তার ছেলেপেলেদের বুঝিয়ে দেয়। তারপর সে সেখান থেকে বেরিয়ে চলে যায় সেই হোটেলে। আর ওই হোটেলের মধ্যে লুকিয়ে আছে আরও কিছু অজানা রহস্য। পরের দিন রেডি হয়ে আবারও ফিরে যায় কলেজের উদ্দেশ্যে। সূর্য বেশ কিছু ক্রাইম করেছে এই শহরে। তামিম আসার পরেও সব কিছু তো সে মুখ বুঝে সহ্য করেছে, শুধু একবার সূর্যের হাতে নাগালে পেলে বুঝিয়ে দেবে এই তামিমকে। পরের দিন সকালে আবারও বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। তামিমের পেছনে আরও বেশ কয়েকটা গাড়ির লাইন লেগে গেছে ছেলেপেলে, অর্থাৎ ডিলারও আরও কিছু ছেলেপেলে। অন্যদিকে কলেজের মাঠে পায়চারি করছে কালকে সেই মেয়েটা, মানে মিথিলা কলেজের মাঠে পায়চারি করছে গুটি গুটি পায়। অন্যদিক থেকে তামিম কলেজের ভেতর প্রবেশ করে তামিম এদিক ওদিক না তাকিয়ে মাথা নিচু করে ওই কলেজের গেট ধরে এবং মাঠ পেরিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে যাবে। ঠিক তখনই পেছন থেকে মিথিলা বলে ওঠে, ওই হ্যালো, কই থাকেন? এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? তামিম মাথা ঘুরে পেছন তাকিয়ে দেখতে পায় কালকে সেই মেয়েটা, তাই তামিম সেখানে দাঁড়িয়ে যায়। মেয়েটা তার কাছে এগিয়ে গিয়ে বলে ওঠে, আচ্ছা চলো না, আমরা পরিচয় হয়ে নিই, সেই দিন তো পরিচয় হতে পারলাম না। এরপর মিথিলা তামিমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তামিমের হাতটা ধরে নিয়ে যায় কলেজ ক্যাম্পাসে সেই বটতলার কাছে। সেখানে গিয়ে মেয়েটা বলে ওঠে, আমি মিথিলা, আমার বাসা এখানে। আর আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? কোন ইয়ারে পড়েন? তখন তামিম কোনো কিছু বলছে না, হাঁ করে কলেজ ক্যাম্পাসের মাঠের দিকে, কেননা তার চোখ যে এর আগে তার চোখের দৃষ্টিতে ধরা পড়ে গেছে কলেজ উপস্থিত থাকার একটা ছেলের দিকে।
পকেট থেকে ফোনটা বের করে মেসেজ করে দেয় ছোট্ট করে ডিলারের নম্বরে। অন্যদিকে ডিলার মেসেজটা পেয়েছে, ছেলেটাকে ফলো করতে থাকে। আপনারা ভাবছেন এই ছেলেটাকে, শুনুন তাহলে। ছেলেটা হচ্ছে সেদিন যেদিন তিথিকে ওরা হত্যা করেছিল, সেদিন এই ছেলেটার উপস্থিত ছিল সেই ঘটনায়, যাকে বলে সূর্যের ডান এবং বাম হাত। এই ছেলেটা তাই ছোট্ট মেসেজ লিখে দেয় ছেলেটাকে যেন ফলো করা হয়। এদিকে একের পর এক বকবক করেই চলেছে মিথিলা। মিথিলার এরকম বকবকানিতে এবারে তামিম বলে ওঠে, আমি তামিম, তাকে অন্য শহরে এসেছি এখানে পড়ালেখা করতে। আর কিছু জানতে চান? আমি এখন চলি। এ বলে তামিম আর কোনো কিছু কাউকে বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। পেছন থেকে মিথিলা মনে মনে বলে, ওরে চান্দু, যাবি কই? আমার হাতে তো ধরা পড়েছিস, মরতে তো তোকে হবেই। এই বলে আবার একটি ঠোঁটে নিচে মায়াবী মুচকে হাসি দিয়ে কোনো এক অজানা ব্যক্তিকে ফোন করে কিছু একটা বলল। অতবার ফোনটি ব্যাগে রেখে ক্লাসরুমে প্রবেশ করলো মিথিলা। ক্লাসের মতো বসে আছে তামিম। একটি বেঞ্চের ব্যবধান, শুধুমাত্র দুজনের চোখাচোখি। দুজনের চোখাচোখি হতেই মিথিলা চোখ টিপ মেরে দেয় তামিমকে। এরকম হঠাৎ করে চোখ মারাতে বেশ ঘাবড়ে যায়, যাকে বলে হেঁচকে উঠে যায়। হালকাভাবে কাশতে শুরু করেছে খক খক করে। তবু সে নিজেকে কন্ট্রোল করে চুপ থাকে। এভাবেই কেটে যায় আরও 2 দিন। এই 2 দিনে তামিম বুঝে যায় তার সাথে কিছু একটা হতে চলেছে। এর মধ্যে মিথিলা বিভিন্ন অঙ্গি ভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দেয় সেটা তামিমকে পছন্দ করে এবং ভালোবেসে ফেলেছে। মিথিলা এরকম পাগলার মতো তামিমও বেশ দুর্বল হয়ে পড়েছে। এত যে মিথিলা তামিমকে প্রেমের প্রস্তাব দেয়, তামিমও তার প্রেমে রাজি হয়ে যায় এবং চলতে থাকে তাদের প্রেম পর্ব। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও একটি সপ্তাহ। বেশ ভালোই জমেছে তাদের প্রেম পর্ব। কিন্তু আমি ভুলে যাইনি যে তাকে প্রতিশোধ নিতে হবে। তার কী জন্য এই শহরে আসা সব কিছু মনে রেখেছে তামিম, সাথে মিথিলাও মনে রেখেছে তাকে কি করতে হবে। আজকে মিথিল বেশ মডার্ন ড্রেস পরেছে, নাইট ক্লাবে বসে আছে। মিথিলা ব্যাগ থেকে ফোনটা বের করে তামিমের ফোন নাম্বারে মেসেজ করে। মেসেজে লেখা, জান কোথায় তুমি? আমি তোমার জন্য একটা হোটেল বুক করেছি, চলে আসো। আজকে সারা রাত মাস্তি হবে, প্রয়োজনে তোমার সাথে সারা রাত মাস্তি করব। এসব কমেন্ট করে পাঠিয়ে দেয় তামিমের ফোনে মেসেজ করে। মেসেজ পেয়ে রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে তো জানে তাকে কি করতে হবে, তাই ঠোঁটের নিচে একটা রহস্য হাসি দিয়ে বেরিয়ে যায়। ডিলার বুঝে গেছে তামিমের এই হাসির পেছনে কিছু একটা লুকিয়ে আছে। কি হতে চলেছে কিছু একটা, তাই ডিলারও তার দলবলে বেরিয়ে পড়ে তামিমের পেছনে। কিছুক্ষণের মধ্যে তামিম চলে আসে সেই নাইট ক্লাবের কথা, সেই হোটেলে চলে আসে। সাথে তামিম সাঙ্গপাঙ্গ ডান হাত ডিলার। সেখানে এসে মিথিলা ফোনে একটা মেসেজ করে সে কোথায় আছে। কিছুক্ষণ পরে মিছিলে এসে তামিমকে নিয়ে চলে যায় একটা ক্লাবের ভেতরে। সেখানে গিয়ে কনের একটা টেবিলে দুজন অন্যদিকে ডিলারও চলে আসে তার সাঙ্গপাঙ্গ ধরে। তামিম পিছু করতে করতে তারও একটা ক্লাবের একটা টেবিলে বসে যায়। এদিকে তামিম আর মিথিলা শুরু করে খুশ গল্প। তামিম আছে তামিমের ধান্দায় আর মিথিলা আছে মিথিলা ধান্দায়। অতবার তারা বেশ কিছু সময় এভাবে গল্প গুজব করে একে অপরের সম্পর্কে আরও ভালো করে জানে। তাদের এরকম গল্প শেষে মিথিলা বলে ওঠে, আচ্ছা জান, তুমি যেহেতু এসেছো তাহলে একটা পার্টি হয়ে যাক। আচ্ছা বলো, কোল্ড ড্রিঙ্ক খাবে না বিয়ার খাবে? ওকে জান, তুমি যেহেতু বলেছো তাহলে বিয়ার খাই, কেননা অনেক দিন ধরেই খাওয়া হয় না। আর সাথে যদি এরকম রোমান্টিক সুন্দর গার্লফ্রেন্ড পাওয়া যায় তাহলে তো আরও জমি ক্ষীর। দুষ্ট, দাঁড়াও, পাম দেওয়া হচ্ছে। এই বলে মিথিলা চলে যায় বিয়ার অর্ডার করতে এবং সেখানে বলে একটা নেশার ওষুধ মিলিয়ে দিতে। তার কথা মতো ওইটা নেশার ওষুধ মিশিয়ে দেয় তার বিয়ারে। অন্যদিকে যে ডিলারে ভিডিওটা করেছে সেদিকে মিথিলা টেরই পায়নি। সে ভিডিওটা সেন্ড করে দেয় তামিমের ফোনে। তামিম ভিডিওটা দেখে একটা মুচকি হাসি দেয়। তারপর মিথিলা সেটাকে নিয়ে আসে তামিমের কাছে। তারপর তামিম মিথিলাকে পেছনে তাকাতে বলে সে গ্লাস দুটোকে বদল করে দেয়। ভালোটা খায় তামিম আর নেশার গ্লাসটি খায় মিথিলা। এবার তামিম মাতাল হওয়ার অভিনয় করে। তারপর মিথিলা তামিমকে নিয়ে যায় হোটেলের একটি রুমে। সেখানে গিয়ে ধপ করে বিছানায় ফেলে দেয় তামিমকে। তারপর মিথিলা ব্যাগ থেকে একটা রাইফেল বের করে বন্দুক তাক করে তামিমের দিকে। এদিকে মিথিলা নেশা নেশা ভাব পেয়ে গেছে, চোখগুলো বুঝে আছে। নেশাত্ম চোখে পরপর বেশ কয়েকটি গুলি করে বিছানায়, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। এরপর মিথিলা ধাপ করে বিছানায় পড়ে যায়। এভাবে মিথিলাকে বিছানায় পড়ে যেতে দেখে তামিম অট্ট হাসিতে মেতে ওঠে আর হাসতে হাসতে বলে ওঠে, তুই মারবি আমাকে? তোর এত বড় সাহস! তোর সাথে আজকে কি করবে তুই নিজেও জানবি না। এই বলে তামিম সরাসরি খাটে উঠে যায়। তারপর নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। অতবার মিথিলার উপর উঠে একে একে খুলে নেয় মিথিলার শরীর থেকে মিথিলা কাপড়।
তারপর মিথিলার সাথে তামিম জোরপূর্বক অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। নিজের শরীরে চাহিদা মিটিয়ে ওঠে মিথিলার উপর থেকে, আর বলে ওঠে, তুই মারতে এসেছিলে আমাকে, এই তামিমকে? আরে তুই জানিস না, যতদিন না আমি আমার কলেজের হত্যার প্রতিশোধ যতদিন না নিতে পারছি, ততদিনে বাংলার জমিনে এমন কোনো বেটা নেই যা তামিমকে মারবে। এটা বলে তামিম তার কোমর থেকে AK-47 সাইলেন্সার বন্দুকটি বের করে যখনই মিথিলাকে গুলি করতে যাবে, ঠিক তখনই মিথিলা ফোনটি বেজে ওঠে। তামিম ফোনের শব্দ পেয়ে গুলি না করে ফোনটি খুঁজতে থাকে। এমন সময় মিথিলা ব্যাগ থেকে ফোনটি খুঁজে পায়। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, এই মিথিলা, কাজটা সাকসেস হয়েছে তো নাকি? তামিমকে যে আমি তোমার প্রেমের ফাঁদে ফেলে তামিমকে মারতে বলেছিলাম, কাজটা করতে পেরেছো? যদি কাজটা বন্ধ করো তো তোমার মা প্রাণে মারা যাবে। এখনো কিন্তু তোমার মা আমার হাতে আটকা আছে। সো কাজটা যেন সঠিক ও ঠিকভাবে হওয়া যায়, না হলে নিজের প্রাণটাও হারাবে, সাথে তোমার মারও। তামিম ফোনের ওপাশে সূর্যের বলা কথাগুলো শুনে হতবাক, আর মনে পড়তে সে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় শরীরে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে মিথিলা। কি অত্যাচারটাই না করলো কিছুক্ষণ আগে মিথিলার সাথে। তামিম একথা ভেবে তামিমের চোখ থেকে গড় করে জল বেরিয়ে যায়, কারণ তামিম নিজের অজান্তেই একটা অন্যায় করে ফেলেছে। নিষ্পাপ পবিত্র একটা মেয়ের সাথে সে হারাম সম্পর্কে জড়িয়েছে। এভাবে তামিমের চোখ থেকে গড় করে চোখের জল বেরোতে থাকে। তামিমের এখন নিজেই নিজের প্রতি ঘৃণা লাগছে। কি নিষ্পাপ মায়াবী একটি ফুলের মতো পবিত্র মেয়ে, তার সাথে কিনা সে খারাপ কিছু করেছে। এটা ভেবে চোখ দিয়ে জল বেরোতে থাকে, সাথে আগে শরীর ফেটে যাচ্ছে। মিথিলার কাছে গিয়ে কপালে একটা চুমুকে কাঁথাটা গায়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে রুমের ভেতরে আসতে বলে। কয়েকটা মেয়েও ও কিছুক্ষণ ডাক্তার মিলে এসেছে সেই রুমে। অথবা স্বামী সব কিছু বুঝিয়ে দিয়ে মিথিলার ফোনে যে সূর্য কল করেছিল সে ফোন নাম্বার ট্যাগ করে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে সূর্যকে ধরার উদ্দেশ্যে। সাথে মেসেজ পাঠিয়ে দিয়েছে ডিলারকে। ডিলারও দলবল নিয়ে বেরিয়ে পড়েছে। তামিম সূর্যকে ধ্বংস করার মিশনে কিছুক্ষণের মধ্যেই চলে আসে সূর্যের আস্থানায়। হেলিকপ্টার করে খোলামেলা মাঠের মধ্যে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে। তামিম তার কিছুক্ষণ পরে আরেকটি হেলিকপ্টার করে ওই হেলিকপ্টার থেকে ডিলার সহ প্রায় কয়েকশো ছেলেপেলে বেরিয়ে আসে। তারপর তামিম একা ভেতরে প্রবেশ করে। তামিম ইশারায় সবাইকে বুঝিয়ে দেয় যেন বাইরে অপেক্ষা করে তামিমের জন্য, এবং তার মেসেজ পাওয়ার সাথে সাথে যেন গোডাউনের ভেতরে প্রবেশ করে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় তামিম। গোডাউনের ভেতরে প্রবেশ করাতে হঠাৎ করে গোডাউনের বাতিগুলো নিভে যায়। হঠাৎ আচমকা এমন ঘটে যাওয়াতে তামিম বেশ ঘাবড়ে যায়, তবে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে কোথা থেকে যেন তামিমের ওপরে একটা জাল আসে। জালের ভেতরে আটকা পড়ে যায় তামিম, এবং জালটিকে মাটি থেকে উপরে তোলা হয়। তার কিছুক্ষণ পরেই ফুস করে গোডাউনের বাতি জ্বলে ওঠে, এবং আফসার আলো থেকে হাসতে হাসতে কেউ একজন বের হয়ে বলে ওঠে, কি মিস্টার তামিম, অবশেষে আমার পাতানো ফাঁদে পা ফেললে? তাহলে তোমাকে মারার জন্য কতই না প্ল্যান সাজানো হলো। আমাকে মিথিলাকে তোমাকে মারার জন্য তোমার সাথে প্রেমের অভিনয় করিয়ে মারতে পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তুই তাকে মেরে ফেললি। তবে এবার তুই বাঁচতে পারবি না। একথা বলে সূর্য উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে তামিমের চারিদিকে ঘুরতে থাকে। হঠাৎ করে তামিমের পায়ে বাড়ি মারে, কোনো শব্দ করে না। একের পর এক মারতে থাকে তামিমকে, কিন্তু তামিম এক জায়গাতে স্থির হয়ে আছে, একটু শব্দ পর্যন্ত করছে না। এবার তামিম বলে ওঠে, দেখ, এইভাবে 10 জনকে পেছনে রেখে নিজেকে বাহবা দেওয়াটা মানায় না, বরং একাই 10 জনের সামনে লড়াই করাটাকে মানুষ বাহাবা দেয়, বুঝছিস? তামিমের মুখে এরকম কথা শুনে এবার সূর্য সহ তার বাকি দলের ছেলেপেলেগুলো উচ্চ স্বরে হাসতে হাসতে বলে ওঠে, ওহো তাই নাকি? তো তোর ক্ষমতা কতটা দেখি। এইভাবে ইঁদুরের মতো আমাকে বেঁধে রেখে বলছিস পাওয়ার দেখাতে? তোদেরকে আমি 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটে তোর আমার সাথে যা করবি কর। 10 মিনিটে আমি তোদের গায়ে একটা ফুলের টুকাও দেব না। আর হ্যাঁ, ঠিক 10 মিনিট পরে শুরু করব আমি আমার খেলা। উফ, তাই নাকি? ঠিক আছে, এই তোরা যতজন মিলে আছিস ঠিক ততজনই ওই শালা তামিমের দেহটাকে খণ্ড খণ্ড করে দে, যেন তার দেহের কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। এটা বলার সাথে সাথে সূর্যের লোকেরা তামিমকে একের পর এক মারতে থাকে। তামিম সূর্যের লোকেদের মার সহ্য করে নেয়। তামিমকে এতই মেরেছে যে তার হাত পা মুখ দিয়ে রক্ত গড়গড়িয়ে পড়েছে। এভাবে দেখতে দেখতে 10 মিনিট কেটে যায়। ঠিক 10 মিনিট পরে তামিম মাটিতে পড়ে যায়। এটা দেখে সূর্য তার লোকেরা উচ্চস্বরে হাসতে থাকে। সবাই একটাই কথা বলছে, আর কোনোদিন উঠতে পারবে না। সবাই মনে করেছে তামিম সেখানে মরে গেছে 1-2 জনের মার খেয়ে। কিন্তু 10 মিনিট বেশি 11 সেকেন্ড পরে তামিম আবারও উঠে দাঁড়ায়। হিরোদের স্টাইলে রকেটের গতি থেকে সূর্যের গলাটা চেপে ধরে, ছুঁড়ে মারে কাচের টেবিলে।
কাঁচের টেবিলটা ভেঙে দু খণ্ড হয়ে যায়। হঠাৎ করে ঝড়ের বেগে এমন কিছু ঘটে যাবে প্রত্যাশা করেনি কেউ। একের পর এক মাথায় থাকে তামিমকে। সবাই যাকে ধরছে তাকে একেবারেই শেষ। কারো গলায় তো কারো পায়ে, তো আবার কারো মাথায় তো কারো পেটে। এভাবে একের পর এক মারতে থাকে। যাকে একবার ধরছে সে দুনিয়া থেকে আউট হয়ে যাচ্ছে এক কিকে। সবশেষে ডিলার সহ তার বাকি ছেলেপেলেগুলো চলে আসে। তারা এসে একের পর এক মারতে শুরু করে সূর্যের লোকেদের। সূর্য নিজের জীবন বাঁচানোর জন্য পকেট থেকে ফোন বের করে আরও কিছু ছেলেপেলে আসতে পারে। আবার লেগে যায় গোলাগুলি। আহত নিহত হয়েছে সূর্যেরও তামিমের কিছু ছেলেপেলে। দেখতে দেখতে সূর্যের ছেলেপেলে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে কিছু সময় সূর্যের লোকেরা আর কেউ বেঁচে নেই, সূর্য একাই। সূর্য নিজের পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যেতে নিলে পড়ে থাকা রামদা নিয়ে তামিম দৌড়ে গিয়ে কোপ মারে সূর্যের পায়ে। পা কেটে দুই খণ্ড হয়ে যায়। সাথে সাথে সূর্য ও মাগো বলে এক গগন কাঁপানো চিৎকার দেয় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, তামিম, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দে, আমি আর ভুল করব না। আরে বেটা, তুই সেদিন আমার কলেজে আঘাত করেছিস, তোর জন্য আমি আমার তিথিকে হারিয়েছি। আমার জীবনের সুখ শান্তি তুই বিসর্জন দিয়েছিস, তোর জন্য আমি দেশের টপ মাস্তান হয়েছি, আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে? সেটা হবে না, আজকে তোকে মরতে হবে। এই বলে তামিম তার দলের ছেলে পেলে বন্দুক তাক করতে সূর্যের দিকে। তারপর সেই রামদাটা নিয়ে তামিম হঠাৎ কোপ মারে সূর্যের দু পায়ের মাঝে ফাঁক বরাবর। সাথে সাথে দুই পা ফাঁক হয়ে সিটকে গিয়ে পড়ে দুই দিকে। সাথে সাথে সূর্য এক গগন চিৎকার দেয়। সাথে সাথে গুলি করে প্রায় 6 থেকে 700 ছেলেপেলে একসাথে গুলি করে সূর্যের বুকে। এতগুলো বন্দুকের গুলি খেয়ে সূর্যের শরীরটা খণ্ড খণ্ড হয়ে যায়। পুরো গোডাউনটা রক্তের বন্যা হয়ে যাচ্ছে। তারপর সেই গোডাউনে আগুন জ্বালিয়ে দিয়ে হেলিকপ্টার নিয়ে চলে আসে সেই হোটেলে। অন্যদিকে মিথিলার জ্ঞান ফেরে সে দেখে তার সাথে কি হয়েছে। ডাক্তারও কিছু নার্স তাকে জানিয়ে দেয় তার সাথে কি হয়েছিল। সবসময় মিথিলা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে তামিম এসে পৌঁছে যায় সেই রুমে। তামিমকে দেখে বাকি সব ডাক্তাররা ও নার্সরা সেখান থেকে চলে যায়। তারপর তামিম সেখানে গিয়ে বলে ওঠে, দেখো, তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমি আমার ভুল স্বীকার করছি। তুমি আমাকে মারতে এসেছিলে কেন সেটাও আমি জেনে গেছি। তবুও মিথিলা কোনো কথা বলছে না, হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তামিমের দিকে। এবার মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে তামিম বলে ওঠে, দেখো, তোমার মা এখন সম্পূর্ণ সেভ আছে। আমার লোকেরা তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। তারপর মিথিলা কোনো কিছু বলছে না। এভাবে কেটে যায় দিনটি। পরের দিন মিথিলাকে নিয়ে হেলিকপ্টার করে পৌঁছে যায়। সেখানে গিয়ে বাড়িতে সব কিছু খুলে বলে, এক এক সব ঘটনা শুনে তাদের বিয়ে ঠিক করে। তামিম ও মিথিলাকে ভালোবেসে ফেলেছে, তাই এ বিয়েতে তামিম ও মিথিলা দুজনেই রাজি হয়ে গেছে। ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। বেশ সমকম লেগেছে বিয়েতে। হইচইয়ের মধ্যে দিয়ে তাদের বিয়ের পর্ব শেষ হয়ে যায়। অতিথিরা ধীরে ধীরে চলে যেতে থাকে। তামিম আর মিথিলা বাসা ঘরে খাটের উপরে বসে আছে। তখন মিথিলা বলে ওঠে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ফাঁদে ফেলে মারতে গিয়েছিলাম। দেখো, যা হয়েছে হয়েছে, আমার একটা অতীত ছিল, তোমার অতীতটা শোনা খুব জরুরি। এবার তামিম তার অতীতের জীবনের সব কাহিনী মিথিলাকে বলে। সব শুনে মিথিলা কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনার অতীতটা আগে শুনেছেন, তাই নতুন করে বলে গল্পটাকে বড় করলাম না। তোমার জীবনে এত কষ্ট, আজ থেকে তোমার সব কষ্ট আমার, এবং আমার সব সুখ তোমার। তাহলে তো এখন আমাকে কিছু দিতে হবে। বলো, তোমার কি চাই? আমার একটা বেবি চাই। তো মানা করেছে কে শুনি? তাই? তাহলে তো আমাকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এই বলে তারা শুরু করে দেয় নতুন একটি অতিথি আনার মিশনে। হারিয়ে যেতে থাকে ভালোবাসা অন্তহীন গভীর বনে।